ওকে, রেকর্ড অন হয়ে গেছে। আমি সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে। আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। মুন ভাই, দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। সকলকে অনেক বেশি ওয়েলকাম জানিয়ে আজকের এই সেশনটা শুরু করতেছি আপনাদের সাথে। আমি খুবই সিম্পল সাধারণ একজন ব্যক্তিত্ব অলমোস্ট শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করব। খুবই সাধারণ একজন ব্যক্তি, আলামিন ইসলাম অনিক। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, পরিসংখ্যান ডিপার্টমেন্ট, মাস্টার সেকেন্ড সেমিস্টার। এই হচ্ছে আমার একাডেমিক পরিচয়, এবং একাডেমিক পরিচয়ের বাইরেও আমার একটা পরিচয় আছে। এটা হচ্ছে আমি আইটি সেক্টরে কানেক্টেড 2017 থেকে, এবং প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি 19 থেকে। এবং এখন বর্তমানে এনটিভি কেএফ ডিজিটাল মার্কেটিং লেভেল 4 সার্টিফাইড একজন পার্সন। এনটিভি কেএফটা সম্পর্কে ডেফিনেটলি প্রত্যেকটা ট্রেনার আপনাদেরকে বলার কথা, বা আগে যারা ক্লাস নিয়েছে তার বলার কথা। যদি কেউ না বলে থাকে, আমি যা শর্টকাটলি একটু বলার চেষ্টা করি। এনটিভি কেএফ হচ্ছে একটা কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই দুইটা প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় এই জিনিসটা নিয়ন্ত্রণ হচ্ছে। এবং অ্যাকর্ডিং টু মাই নলেজ, আমি যতটুকু জানি, বা আমার কাছে এখন পর্যন্ত যতটুকু নলেজ আছে, পুরো বাংলাদেশে এনটিপিকেএফ ডিজিটাল মার্কেটিং লেভেল 4 সার্টিফাইড 150 জন আছে। হ্যাঁ, এটা একটু বাড়তে পারে, যেহেতু কন্টিনিউয়াস এটা নিয়ে অ্যাসেসমেন্ট হয়, তো একটু বাড়তে পারে। বাট আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে সেই 150 জন, বলবো না, প্রথম 100 জনের মধ্যে আমি একজন। 2022 সালের অক্টোবরের 15 তারিখ আমি এনটিভিকেএফ লেভেল 4 সার্টিফাইড হই। এই হচ্ছে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এবং পাশাপাশি হচ্ছে আমার আইটি ক্যারিয়ার। এখানে আমার ফেসবুক পেজের লিংক এবং আমার হটলাইন নাম্বার, বা আমার সাথে কিভাবে কমিউনিকেশন করবেন সেই নাম্বারগুলো দেওয়া আছে। আপনারা যে কেউ চাইলে আমার সাথে যে কোনো সময় কমিউনিকেশন করতে পারেন। আজকে আমরা কি বিষয়ে শিখতেছি? ডিজিটাল মার্কেটিং লেভেল 1 এর অলরেডি বেশ কিছু ক্লাস আমরা করছি। আজকেও ঠিক সেম ভাবে লেভেল 1 এর ক্লাসটাই আমরা করতেছি। আজকে যে বিষয়টা শিখবো, দ্যাট ইজ মাইক্রোসফট এক্সেল, বা শর্টকাটে যদি বলার চেষ্টা করি, দ্যাট ইজ এমএস এক্সেল। এখন এমএস এক্সেলটা আসলে কি? এমএস এক্সেলটা হচ্ছে, মাইক্রোসফট হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, যে মাল্টি ন্যাশনাল কোম্পানি একটা বড় সড়ো প্রোডাক্ট হচ্ছে মাইক্রোসফট অফিস। সেই মাইক্রোসফট অফিসের একটা সফটওয়্যার হচ্ছে এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল। এমএস এক্সেল আসলে কি করা যায়? ডেটা অ্যানালাইসিস করা যায়, ক্যালকুলেশন, ইন্টারপ্রিটেশন, অ্যানালাইসিস, অনেক কিছু করা যায়। কিছুক্ষণ পরে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। জাস্ট এখন একটু একটু ব্রিফ করার চেষ্টা করতেছি আর কি। দেখেন, দেখেন, বর্তমান সময়ে এমন একটা সময় আসলে আমরা বসবাস করতেছি, আপনি কোনোভাবেই এক্সেলটাকে স্কিপ করে যেতে পারবেন না, সুযোগ নাই। যেমন আমি যদি এক্সাম্পল এইভাবে বলার চেষ্টা করি, আপনার মানে আপনার বডির জন্য যেমন সুষম খাবার প্রয়োজন, ঠিক সেইম ভাবে 2024 সালে এসে আপনার ক্যারিয়ারের জন্য এক্সেল অথবা এক্সেলের সমগোত্রীয় যে সফটওয়্যার গুলো আছে, এগুলো জানা একদম ফরজ। আপনি কোনোভাবে স্কিপ করতে পারবেন না। যেমন আপনি যদি গভর্নমেন্ট বলেন, আপনি মাল্টি ন্যাশনাল বলেন, সকল জায়গাতে লাগে। 2022 অথবা 23-এ বাংলাদেশ পুলিশে অনেক বড় একটা নিয়োগ হয়েছিল এসআই পদবিতে। আমার অনেক বন্ধু বান্ধব ওখানে অ্যাপ্লাই করছিল। তো ফিজিক্যালি যখন তারা মানে অ্যালাউ হয় বা টিকে, মানে তারপরে হচ্ছে তাদের কম্পিউটার টেস্ট যখন আসে, তখন কিন্তু এই এক্সেলের থ্রুতে মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে স্যালারি শিট করতে হয়, কিভাবে একটা মার্কশিট করতে হয়, কিভাবে একটা ইউটিলিটি বিল করতে হয়, এই সকল বিষয়গুলো কিন্তু ওখানে প্র্যাকটিক্যালি তাদেরকে করে দেখাইতে হয়েছে। তার মানে আপনি গভর্নমেন্ট থেকে শুরু করে আপনি মাল্টি ন্যাশনাল বলেন, প্রাইভেট বলেন, ইভেন দো আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও যদি মানে জব করতে চান, তারপরেও আপনার এই জিনিসটা কিন্তু এখন বর্তমানে স্পেশালি অ্যাডমিন সেকশন গুলোতে যদি জব করতে চান, তাহলে কিন্তু এই জিনিসটা আপনার জন্য প্রয়োজন। আপনাকে শিখতেই হবে, জানতেই হবে। স্কিপ করার কোনো সুযোগ নাই। ওকে, মানে আপনার ক্যারিয়ারের জন্য বর্তমান সময়ে এক্সেলটা হচ্ছে একদম মানে সুষম খাবার। জানতেই হবে, শিখতেই হবে। ওকে, তাহলে আমি যদি আপনাকে একটু ইম্পর্টেন্স দিয়ে মানে একটু শুরু করার চেষ্টা করি, যেমন পার্সোনাল লাইফ থেকে শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেক ব্যক্তি আপনারা আছেন না, আপনি আপনার পড়াশোনার সুবাদে অথবা আহ, কাজের সুবাদে আপনি আপনার ফ্যামিলির বাইরে থাকেন, এরকম আছেন না অনেকেই? সাপোজ আমি আমার কথাই বলি, আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইলে, বাট আমি ঢাকাতে থাকি কেন? পড়াশোনার সুবাদে, কাজের সুবাদে, তাই তো? তাহলে এরকম আপনারা অনেকেই থাকেন না, যে পড়াশোনার সুবাদে বা কাজের সুবাদে আপনি আপনার ফ্যামিলির বাইরে, হয়তো বা মেসে, হলে, বা বিভিন্ন জায়গায় থাকতে পারেন। তাহলে সেই দিক থেকে মানে যারা এই যে এরকম ভাবে ফ্যামিলির বাইরে থাকেন, অনেকেই কিন্তু মেসে থাকেন। এরকম 17 সালে, 18 সালে আমিও কিন্তু এরকম ভাবে মেসে থাকতাম।
যদিও 18 19-এর পরে আর কখনো মেসে থাকা হয় নাই, আমি আলাদাই থাকতাম। বাট এখন আমি কিন্তু আমার জায়গা থেকে এই জিনিসটা, মেসে যখন থাকি বন্ধু বান্ধব নিয়ে, তখন একটা জিনিস হইতো, সেটা আসলে হচ্ছে ওখানে একজন ম্যানেজার থাকতো। ওখানে একজন ম্যানেজার থাকতো এবং ওই ম্যানেজার সকল বিষয়গুলো কিন্তু নিয়ন্ত্রণ করতো। কে কত টাকা দিচ্ছে, কত টাকা বাজার হচ্ছে, ইউটিলিটি বিল কত, এই বিল কত, সেই বিল সব কিছু নিয়ন্ত্রণ করে। তাহলে আমি যেহেতু মেসে থাকছি, ডেফিনেটলি আমাকেও তো এই দায়িত্ব পালন করতে হয়েছে, হয়েছে না? এমন এমন করতে হবে, তাহলে এমন এমন করতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। ঠিক আছে? যেহেতু সবাই বাকরুদ্ধ করে রাখা হয়েছে, কথা তো আর বলতে পারতেছেন না, একটু এমন এমন মাঝে মাঝে এমন 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 করেন আর কি। হ্যাঁ, আমি যেন বুঝি যে আপনারা আসলে বুঝতেছেন, মানে আমার উল্টা সিগন্যাল দিয়ে আর কি। যেহেতু মিউট করে, মানে আনমিউট করে তার সিগন্যাল দিতে পারতেছেন না, তো মাথা নাড়ানো ছাড়া অন্য কোনো অপশন নেই। ঠিক আছে? তো যাক, আমিও ম্যানেজার থাকছি, আমাকেও থাকতে হয়েছে ঠিক সেম ভাবে। আমরা বন্ধু বান্ধব তো জগন্নাথের সব বন্ধু বান্ধব, সব আমার বন্ধু বান্ধব ব্যাচমেট নিয়ে থাকতাম। তো আমাকে কেউ কোনোদিন, মানে একটা বিষয় খেয়াল করেন, ওখানে একটা রেজিস্টার খাতা, মেইন একটা বড় একটা খাতা থাকতো। কে কত টাকা খাচ্ছে, মানে কে কতবার খাচ্ছে, কে কত টাকা দিচ্ছে, কোন পারপাসে কত টাকা খরচ, সবকিছু লিখে রাখা হইতো। আমি একজন বান্দা জীবনে কোনোদিন খাতার মধ্যে কোনো কিছু লিখিনি। কেউ কোনো টাকা দিলে পকেটে ঢুকাইতাম। কেউ 5,000 দিচ্ছে, 10,000 দিচ্ছে, মানে যে যাবি তো খালি পকেটে। মাস শেষে আমার হিসাব ক্লিয়ার। আমার অনেক বন্ধু বান্ধব বলতো, বন্ধু তুই কি আছে জাদুটা তো জানো না, কেমনে কি, তো টাকা দিলে দেখি তুই পকেটে ঢুকাস, আবার মাস শেষে হিসাব ক্লিয়ার। আসলে ঘটনা কি? আসলে ঘটনা কিছুই না, ঘটনা হচ্ছে আমার ফোনে যে এক্সেল অ্যাপ ছিল, সেই এক্সেল অ্যাপস মধ্যে আমি লিখে রাখতাম। আমি খাতা কলমে লিখতাম না। আপনি একটা বিষয় বোঝার চেষ্টা করেন, যে খাতাটা ওখানে মেনটেন হচ্ছে, ওই খাতা কি পানি পড়তে পারে না? খাতা নষ্ট হইতে পারে না? তেলাপোকা নষ্ট করতে পারে না? ইঁদুর নষ্ট করতে পারে না? ওই খাতা কি চুরি হইতে পারে না? হারিয়ে যেতে পারে না? অনেক ঘটনা ঘটতে পারবে না। আমার এক্সেল, মানে আমার এক্সেল থেকে ডাটা ক্র্যাশ করার কোনো সুযোগ আছে যদি আমার জিমেইল ঠিক থাকে? তাহলে কেন আমি এই সিকিউরিটি জোন রেখে ওই খাতা নিয়ে দৌড়াইতে যাবো? যেদিন আমার দায়িত্ব হ্যান্ড ওভার, সাপোজ ধরেন আজকে 26 তারিখ, 27 তারিখ থেকে আরেকজন দায়িত্ব, আমি আজকে রাতে সময় নিয়ে, আধা ঘন্টা সময় নিয়ে সকল বিষয়গুলো খাতায় তুলে আমি দায়িত্ব হ্যান্ড ওভার করে দিতাম, ভাই এই তোমাদের হিসাব ক্লিয়ার, দেখো, ডিল ক্লোজ। আমি কখনোই কোনো খাতা কলম নিয়ে দৌড়াইতাম না, ভাই আজকে অমুকে টাকা দিছে লিখতে হবে, অমুকে তাহলে লিখতে হবে, নো ভাই। ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার কিসের জন্য তাইলে? আমি যে সে খাতা নিয়ে দৌড়াই, তাহলে কিসে, কিভাবে ডিজিটালাইজ মানে হইলাম আমি? আমি আমার জায়গা থেকে এইভাবে কিন্তু পার্সোনাল লাইফে এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করতাম। ইভেন এখন পর্যন্ত আমি যদি, আপনি জিজ্ঞেস করেন আপনার এই মাসে আমার ইনকাম কত, আমার ইনভেস্ট কত, আমার আমার কস্ট কত, টোটাল ক্যালকুলেশন আমি আপনার এখান থেকে দিতে পারবো। 2 টাকা ওইদিক ওদিক হবে না। এই বিষয়গুলো আমি কিন্তু এখান থেকে দেখাইতে পারবো। তাহলে পার্সোনাল লাইফে কিভাবে এক্সেলটার ভূমিকা রাখে, আশা করি আপনি ক্লিয়ার। সেকেন্ড বিষয় আসেন কর্পোরেট লাইফ। জাস্ট একটা লাইন আমি কর্পোরেট লাইনটা ক্লিয়ার করতে চাই। উইদাউট এক্সেল অথবা এক্সেলের কোনো সমগোত্রীয় সফটওয়্যার ছাড়া কর্পোরেট লাইফ চিন্তা করা এটা। আমি আবারও বলতেছি, উইদাউট এক্সেল অথবা এক্সেলের সমগোত্রীয় সফটওয়্যার ছাড়া কর্পোরেট লাইফ চিন্তা করাই টাফ। বলতে পারেন কেন? কোন একটা প্রতিষ্ঠান তাদের স্যালারি শিট, তাদের প্রফিট, তাদের ইনভেস্ট, তাদের কস্ট, কি কমার্সের যারা, তারা ভালো বলতে পারবে। প্রফিট এন্ড ডিভিডেন্ড, এই বিষয়গুলো ওনারা অনেক বেশি ভালো বলতে পারবেন। তো সেই দিক থেকে এই এই জিনিসটা আসলে কি সে নিয়ন্ত্রণ করা হয় বা কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, এই টোটাল জিনিসটাই কিন্তু নিয়ন্ত্রণ করা হয় এই এক্সেলের থ্রুতে। এই টোটাল জিনিসটাই কিন্তু নিয়ন্ত্রণ করা হয় এক্সেলের থ্রুতে। ক্লিয়ার আমি? এক্সেল অথবা এক্সেলের যে সমগোত্রীয় সফটওয়্যার, এই সকল বিষয়গুলোর থ্রুতে এই টোটাল বিষয়গুলা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। ওকে? দেন হচ্ছে স্টুডেন্ট লাইফ। আমি যখন মাস্টার্স ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিই, তখন আমাকে অলমোস্ট, মানে যখন মাস্টার্স ফার্স্ট ল্যাব পরীক্ষা দিই আর কি, হ্যাঁ, আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির ল্যাবে অনেকগুলা কম্পিউটার আছে, কম্পিউটার ল্যাপটপ। আমি মনে নাই আমার, আমি ডেস্কটপে পড়ছিলাম না ল্যাপটপে পড়ছিলাম। তো ওখানে অলমোস্ট প্রায় 10,000 না 20,000 ডাটা দিয়েছিল আমাকে। এই ডাটা এখন অনেক, তুমি অ্যানালাইসিস করে দেখাও, আমার প্রফেসর এসে বলতেছে, অ্যানালাইসিস করে আমাকে দেখাও যে এই ডাটা কি বর্তমানে কি পজিটিভ জোনে আছে না নেগেটিভ জোনে আছে, তুমি এটা এখন অ্যানালাইসিস করে দেখাও। এই জিনিসগুলো কিন্তু আমাকে করে দেখাইতেছে। তার মানে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় এখন এক্সেল আপনাকে হানা দিতেছে। আপনি কোনো জায়গায় এই জিনিসটা ছেড়ে আলটিমেটলি কিন্তু থাকতে পারতেছেন না। আপনাকে জানতেই হবে, শিখতেই হবে। স্কিপ করার কোনো সুযোগই নেই। ওকে? আপনার স্কিপ করার কোনো সুযোগ নেই, আপনাকে জানতে হবে,
শিখতে হবে এবং শিখে শিখে সামনে আগে যেতে হবে। আজকে আমরা কি কি বিষয় শেখার চেষ্টা করবো সেই বিষয়গুলো যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, পার্সেন্টেজ, ফ্রি স্পেন, এই টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে কভার করার চেষ্টা করবো। আমি দুইটা ডিভাইস থেকে কানেক্টেড, তো এই জন্য ইকো হইতে পারে মাঝে মাঝে। হ্যাঁ, ওকে, এই টোটাল বিষয়গুলো আল্লাহ চাইতে আমরা কভার করার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় বলে রাখি, এক্সেল হচ্ছে টোটাল দুইটা ক্লাস আপনারা পাবেন। হ্যাঁ, টোটাল দুইটা ক্লাস আপনারা পাবেন। আজকে যে ক্লাস হচ্ছে বেসিক বিষয়গুলো পাবেন, এবং পরবর্তী আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসটাতে আপনারা পাবেন হচ্ছে অ্যাডভান্স বিষয়গুলো। আজকে হচ্ছে বেসিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করা হবে। হ্যাঁ, এখানে এমন অনেকেই থাকতে পারেন আপনি এক্সেল সম্পর্কে আগে থেকে অনেক বেশি অবগত, আপনি পারেন বিষয়গুলো সম্পর্কে আগে থেকে আপনি জানেন। অনেক আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক বেশি অভিনন্দন। বাট ক্লাসের সবার কথা চিন্তা ভাবনা করে একদম বেসিক থেকে আসলে আলোচনাটা টানতে হয়। এতটুকু কোঅপারেট আপনারা করবেন প্রত্যাশা করতেছি। এবং এই টোটাল বিষয়গুলো কভার করার জন্য আমরা দুইটা শীট দেখবো। একটা হচ্ছে স্যালারি শিট, এবং সেকেন্ড বিষয় হচ্ছে মার্কশিট। একটা প্রতিষ্ঠান কিভাবে স্যালারি শিট নিয়ন্ত্রণ করে, এবং সেকেন্ড বিষয় হচ্ছে একটা স্কুল ডেফিনেটলি কোনো সিজিপিএ ক্যালকুলেশন কিন্তু আজকে বা ফোর্থ সাবজেক্ট ক্যালকুলেশন কিন্তু আজকে দেখবো না। একদম বেসিক লেভেলে একটা মার্কশিট আমরা তৈরি করে দেখবো যে একটা স্কুল কিভাবে তাদের মার্কশিটটা তৈরি করে থাকে। ওকে, এই টোটাল বিষয়গুলো আমরা এখন কভার করবো একদম। এখন আমি সরাসরি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সকলেই? আর শীঘ্রই তোমার রব তোমাকে এত পরিমাণ দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে? কোহোস্ট মুন ভাই, জি স্যার, দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, অনেক বেশি ধন্যবাদ রেসপন্স করার জন্য। ওকে, আপনারা আপনাদের জায়গা থেকে ল্যাপটপ বা ডেস্কটপে যদি মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস অথবা মাইক্রোসফট 365 এই দুইটা অ্যাপসের যে কোনো একটা অ্যাপস ইনস্টল থাকলে আপনি এক্সেল ফ্যাসিলিটিস নিতে পারবেন। এছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে আসলে আছে বলে আমার জানা নাই। যদি জানা থাকে কারো, চ্যাট বক্সে আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন। এই দুটো অ্যাপ যদি ইনস্টল থাকে সেখান থেকে আপনি এক্সেলটাকে ওপেন করতে পারেন। এখন এক্সেল কিভাবে ওপেন করবেন? যদি মাইক্রোসফটের আপনি যদি সরি মাউসের রাইট বাটন প্রেস করেন, তাহলে এখানে যে নিউ নামের অপশনে যদি আপনার কার্সরটা আনেন, দেন একদম নিচে দিয়ে দেখতে পারবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখান থেকে ওপেন করতে পারেন। অথবা আপনার যে উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনে ক্লিক করলে এই বাম পাশে এখানে এক্সেল অ্যাপস পাবেন। যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে এমএস অফিস অথবা মাইক্রোসফট 365 ইনস্টল করা থাকে তবে, আদারওয়াইজ কিন্তু এখানে আপনি সার্চ করলে পাবেন না। তাহলে এখানে আরেকটা বিষয় একটু বলে নেই, আপনার অনেক সময় এমন হয় যে আপনি সেই অনেক আগে একটা ল্যাপটপ বা ডেস্কটপ কিনছেন, সেখানে আপনি সেই অ্যানালগ ভার্সন গুলো আলটিমেটলি আপনাকে ধরাই দিছে। তা আমি এখানে অবশ্যই বলবো অ্যাজ এ প্রফেশনাল পার্সন হিসেবে অবশ্যই আপনাকে আপডেট ভার্সন গুলো ইউজ করা উচিত। 19 অথবা 21, অনেকে সেই 7-এর ভার্সন, 10-এর ভার্সন, 13-এর ভার্সন, অ্যানালগ ভার্সন গুলো ইউজ করে। এখন বলতে পারেন ভাই অ্যানালগ ভার্সন গুলো ইউজ করলে সুবিধা কি অসুবিধা কি? সুবিধা কিছুই নেই, অসুবিধা হচ্ছে আপডেট কিছু ফিচার যেটা আপডেট গুলোর মধ্যে আছে অ্যানালগ গুলোর মধ্যে নাই, এই হচ্ছে তফাৎ। বাট আজকের টোটাল ক্লাসটাই আপনি যে ডিভাইস থেকে জয়েন করেন অথবা যে ফরম্যাট বা যে ভার্সনে আপনারটা ইনস্টল করা থাকবে আপনি টোটালটাই করতে পারবেন, অসুবিধা নেই। ওকে, এখান থেকে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে একটা নতুন একটা ওয়ার্কবুক ওপেন হবে। আমি আপনাদের জন্য একটা ওয়ার্কবুক এখানে ওপেন করে রেখেছি। হ্যাঁ, এটাই। ওকে, এখানে কেন এই জিনিসটা তৈরি করে রাখছি আপনাদেরকে পরবর্তীতে আসবো। দেখেন এক্সেল যখন আপনি ওপেন করবেন বা একটা ওয়ার্কশিট যখন ওপেন করবেন, তখন এই ধরনের ইন্টারফেস আপনার সামনে আসবে। একদম উপরে দিক থেকে যদি আমরা শুরু করার চেষ্টা করি, এখানে সাদা অংশ দেখতে পাচ্ছেন, এই সাদা অংশ নাম হচ্ছে রিবন। একদম এখান থেকে শুরু করে এই যে ফাইল, হোম, এগুলো সব যে জায়গাটুকুর মধ্যে দেখতে পাচ্ছেন, এই টোটাল অংশের নাম হচ্ছে রিবন, এক্সেল রিবন, RIBBON, রিবন। এবং এই যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, এগুলো হচ্ছে একটা ট্যাব। আমি আবার বলতে হচ্ছে এগুলো একটা ট্যাব। ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো হচ্ছে একটা ট্যাব। এবং প্রত্যেকটা ট্যাবের মধ্যে কিছু কিছু টুলবার থাকে, যেমন এখানে এই যে হোম, এটা হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, এগুলো হচ্ছে একটা টুলবার, যে টুলবার গুলো নিয়ে মূলত আমরা কাজ করি। এখন ফন্ট টুলবারের মধ্যে কি কি আছে, আপনি ফন্ট কিভাবে চেঞ্জ করেন, ফন্ট কিভাবে বড় ছোট করবেন, ফন্টের নাম্বারিং কিভাবে করবেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই সকল বিষয়গুলো কিন্তু এখান থেকে করা যায়। কালার চেঞ্জ, দেন অ্যালাইনমেন্টের মধ্যে আপনার লেফট, রাইট, মিডল, দেন হচ্ছে সেন্টার, আপ ডাউন, এই সকল বিষয়গুলো কিন্তু
এই অ্যালাইনমেন্টের মধ্যে আছে। এরকম ভাবে প্রত্যেকটা ট্যাবের মধ্যে যান, প্রত্যেকটা ট্যাবের মধ্যে আলাদা আলাদা কিছু টুলবার আছে, এই টুলবার গুলো নিয়েই আমরা আমাদের জায়গা থেকে কাজ করি বা করব। ওকে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এ বি সি ডি দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় এক একটা কলাম। এটা এ কলাম, এটা বি কলাম, এটা সি কলাম, এটা ডি কলাম। এরকম ভাবে এক্সেলে প্রায় 16,384টা কলাম আছে। সবাই কি ঢাল তলোয়ার নিয়ে রেডি? ঢাল তলোয়ার মানে খাতার কলম আর কি, বুঝতে পারছেন? ঢাল তলোয়ার নিয়ে একটু রেডি হন সবাই। এক্সেলের মধ্যে টোটাল কলাম সংখ্যা হচ্ছে 16,384। সবাই একটু কষ্ট করে লিখি আমরা। অনেকে আমার দিকে ফেল ফেল করে তাকাই আছেন, ভাই পরীক্ষার মধ্যে যখন আসবে তখন আপনি আবার ফেল ফেল করে তাকাই থাকবেন। একটু লেখেন কষ্ট করে। এক্সেলের মধ্যে টোটাল কলাম সংখ্যা হচ্ছে 16,384। 16384। ওকে। 16,384 এবং নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এই যে 1 2 3 4 দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটা রো নেম। এবং এরকম ভাবে এক্সেলে প্রায় 10,48,576টা রো অ্যাভেলেবল। 1 0 4 8 5 7 6। ওকে। তার মানে এই শীটটা কত বড় দেখেন, এই জুম আউট করলে বোঝা যায়। আমরা তো অল্প একটু জায়গার মধ্যে আছি, কি পরিমাণ ডেটা এখানে স্টোর করা যায় আপনি বুঝতে পারছেন। নিচে দিয়ে 10 লক্ষ ডেটা, 10,48,576। আর ডান দিকে আছে 16,000 কলাম। তাহলে কি পরিমাণ ডেটা এখানে স্টোর করা যায় আপনি বুঝতে পারতেছেন। ওকে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা বক্সের মতো দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, ছোটবেলায় যখন এই যে প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই ধরনের সফটওয়্যার খাতার মধ্যে সরে সরে এবিসিডি লিখতে দিত না? তো ওইরকম সফটওয়্যার খাতার মতো দেখা যায় না এটা। এবং এরকম ভাবে দেখেন প্রত্যেকটা বক্স, হ্যাঁ, এগুলাকে বলা হয় সেল, CELL, সেল। এবং এই প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম আছে। আর নামটা কিভাবে ফাইন্ড আউট করে, দেখেন আমি যে সেলটা সিলেক্ট করছি এই সেলটা আসলে নাম কিভাবে ফাইন্ড আউট করে। নাম ফাইন্ড আউট করার জন্য প্রথমে তাকাইতে হবে এটা কলামে, কোন কলামে আছে। এটা হচ্ছে ডি কলামে আছে, ঠিক একইভাবে তাকাইতে হবে বামে কোন রোতে আছে। এটা আছে হচ্ছে 1 নম্বর রোতে আছে, তাহলে এই সেলটার নাম হচ্ছে D1। প্রথমে আসবে কলাম নেম, দেন আসবে রো নেম। তাহলে প্রথমে ডি, তারপর ওয়ান, তাহলে এই সেলটার নাম হচ্ছে D1। এই সেলটার নাম হচ্ছে প্রথমে আসবে কলাম সি, দেন আসবে রো C7। এই সেলটা হচ্ছে B10। আবার এটা হচ্ছে H9। এটা হচ্ছে F2। এরকম ভাবে এক্সেল মোটামুটি কোটিখানেক সেল আছে। কোটিখানেক সেল আপনাকে এভাবে মাথায় রাখতে হবে। অনেকে মনে মনে ভাবতেছে ভাই কি যে বলেন, প্রথম 5 পেজ পড়লে 6 নম্বর পেজে গেলে 5 পেজে কি পড়ছি না পড়ছি সব শেষ। আর আপনি বলতেছেন কোটিখানেক সেল, এই কোটিখানেক সেল কেমনে মনে রাখবো ভাই, আমার দ্বারা এক্সেল সম্ভব না। আমি এখানে লিভ নেই। ওই যে গাড়ির পিছনে লেখা থাকে না, 100 হাত দূরে থাকুন। মানে আপনাদের এরকম কেউ আছেন কিনা যে আপনার মাথায় এখনই ঘুরতেছে যে 100 হাত, এক্সেল থেকে 100 হাত দূরে থাকুন? এরকম কেউ আছেন? মানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এক্সেল হচ্ছে মাইক্রোসফট অফিসের মধ্যে যতগুলো আছে, মানে সফটওয়্যার আছে, তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এক্সেল। বরঞ্চ আমি বলবো পাওয়ার পয়েন্ট ওয়ার্ডের থেকেও বেশি সহজ। আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন। আমরা আজকে খুবই সহজভাবে বিষয়টা শেখার চেষ্টা করবো। অতীতে এরকম অনেক ব্যক্তি থাকতে পারে আপনার মাথার মধ্যে অলরেডি ইনজেকশন দিয়ে রাখছে, হ্যাঁ এক্সেল অনেক কঠিন বা এই যোগ বিয়োগ গুণ ভাগ ধারে কাজ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এইসব ভ্রান্ত ধারণা সব বাদ দেন। এক্সেল খুবই সহজ। চলুন একটু আমরা দেখার চেষ্টা করি। এক্সেল খুবই সহজ, বিশ্বাস করেন খুবই সহজ। আপনি জাস্ট একটু ফোকাসটা করেন। ওকে। তাহলে এখানে কিভাবে সেলের নাম, এখানে এখানে সেলের নাম একটা কিভাবে শর্টকাট টেকনিক আছে। যাদের এই যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল, ডি এইভাবে প্রথমে কলাম আবার রো, তাহলে হচ্ছে D3 দরকার নাই। এই যে নেম বক্স খেয়াল করেন, আমার কাজটা করবো দেখেন নেম বক্স, এখানে খেয়াল করেন D3, এই সেলটার নাম কি? D3, ঠিক আছে। এই সেলটা কি B10, এই যে B10 আসছে। এই সেলটা কি A6, এই যে A6 আসছে। তাহলে যাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল, হ্যাঁ, মোটামুটি মানে আজরাইল চলে আসছিল এমন একটা অবস্থা, মানে কাঁপাকাঁপি যত মানে ভূমিকম্প কত প্রকার ও কি কি। সহজ টেকনিক আছে দেখতে পাচ্ছেন, উপরেও তাকাইতে হবে না বামেও তাকাইতে, কোনো তাকাতে হবে না, খালি এই জায়গায় তাকাবেন, এই নেম বক্সে। এই সেলটার নাম কি? A6, এই যে A6 আসছে। আর ডান পাশে লম্বা একটা অংশ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফর্মুলা বার।
কোন একটা সেলের মধ্যে যাই লিখবেন, ধরেন এই সেলটার মধ্যে আমি আমার নাম লিখলাম অনেক, এই দেখেন এই জায়গাটা চলে আসছে অনেক। আবার অনেক সময় এমন হবে, এটা নেক্সট ক্লাসে দেখতে পারবেন, এই সেলের মধ্যে পুরো ব্ল্যাঙ্ক, এই সেলটা পুরো ব্ল্যাঙ্ক, কোনো কিছু লেখা নেই, আপনি দেখতে পাচ্ছেন কোনো কিছু লেখা নেই, কিন্তু ফর্মুলা বার তাকালে দেখতে পারবেন লেখা আছে। এই ঘটনা কালকে ঘটবে, মানে নেক্সট ক্লাসে তো ঘটবে। ক্লিয়ার? এক্সেলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন হচ্ছে অটোফিল। সেই অটোফিল আমরা দেখা যাচ্ছে, দেখেন প্রত্যেকটা সেলের ডান পাশে একটা ডট সাইন আছে, দেখেন এই যে ডট সাইন, এবং এই ডট সাইনে যখন কার্সরটা নেন তখন কার্সর চেঞ্জ হয়ে যায়। এখন হচ্ছে সাদা প্লাস, আপনি যখন এই ডট সাইনে কার্সরটা নেন তখন এটা কালো প্লাস হয়ে যায়। এটাকে বলে অটোফিল। অটোফিল কিভাবে কাজ করে চলো একটু দেখার চেষ্টা করি। আমি এখানে জানুয়ারি লিখে এই জাস্ট কার্সরটা এই ডট সাইনে নিয়ে জাস্ট টান দিয়ে নিচে দিয়ে, দেখেন 12 মাসের নাম চলে আসছে। আপনি সেটা লেখেন, জাস্ট কার্সরটা ধরে টান দেন, দেখেন যে ফ্রাইডে, ফ্রাইডের পর আবার সেটা শুরু হয়েছে। তাহলে এখন আমি যদি এখানে বাংলাদেশ লিখে টান দেই, বাংলাদেশের সাথে যে সকল দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, মানে আরো যত সম্পর্ক আছে, যে সকল দেশের সম্পর্ক ভালো যাদের সাথে, বা যে সকল দেশের সাথে, তাদের নামের লিস্ট এখানে আসবে। কারা কারা একমত? কাইন্ডলি রেজ ইউর হ্যান্ড প্লিজ। আমি যদি এখন কার্সরটা ওই ডট সাইনে নিয়ে নিচে দিয়ে টান দেই, তাহলে বাংলাদেশের সাথে যে সকল দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, মানে যত ধরনের সম্পর্ক আছে, তাদের নামের লিস্ট এখানে আসবে। কারা কারা আমার সাথে একমত? 100 জন পার্টিসিপেন্ট আপনারা আমার সাথে ক্লাস করতেছেন, সহমত পোষণ করছেন মাত্র 4 জন ব্যক্তি। যত দফা হবো এগুলো একদম আস্তাগফিরুল্লাহ। ওকে, লাস্ট 5 সেকেন্ড। 5, 4, 3, 2, 1। ওকে, 38 পার্টিসিপেন্ট পাওয়া গেছে যারা আলটিমেটলি আমার সাথে সহমত পোষণ করতেছেন যে এখানে আহ বাংলাদেশের সাথে যে সকল দেশের সম্পর্ক ভালো, লাইক ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই ধরনের একটা লিস্ট চলে আসবে। আমি টান টান উত্তেজনা নিয়ে জানাচ্ছি আপনাদের সকলের উত্তর ভুল, এবং এই জন্য আমি আগে আপনাদের হাতগুলো নামাই দিছি, আপনাদের চেহারাগুলো যেন কেউ দেখতে না পারে। লজ্জা পাবেন, দরকার কি? সহমত পোষণ করতে যায় যদি লজ্জা পান তাহলে তো সমস্যা। আসলে এই বিষয়টা ঘটবে না, কেন ঘটবে না চলেন একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন বাংলাদেশ লিখে যদি টান দেন খালি বাংলাদেশই আসবে। আবার যদি ঢাকা লিখে টান দিয়ে আপনি মনে করেন বাংলাদেশ সকল বিভাগ, সকল ডিস্ট্রিক্টের নাম আসবে, আসলে আসবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন আসবে না? এখানে জানুয়ারি ফেব্রুয়ারি আসলো, স্যাটারডে সানডে আসলো, তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা কেন আসলো না? বা ঢাকা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, মানে এই এই সিকোয়েন্সটা কেন আসলো না? না আসার পিছনে কারণ হচ্ছে এক্সেল যখন তৈরি করা হয়, বা যে সকল ডেভেলপার এক্সেলটাকে তৈরি করে রাখছে, তখন এটাকে একটা সিকোয়েন্স আকারে দিয়ে রাখছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল সিকোয়েন্স। স্যাটারডে সানডে মানে দ্যাট অলসো ইন্টারন্যাশনাল সিকোয়েন্স। ঘটনা কি এমন, বাংলাদেশের জন্য যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সিকোয়েন্স, আর ইউএস এর জন্য ধরেন জানুয়ারি, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, এরকম উল্টাপাল্টা কোনো কিছু? নাকি সিকোয়েন্স পুরো সব জায়গায় সেম? সব জায়গায় সেম না। দ্যাটস ওয়াই এটা একটা সিকোয়েন্স। এবং এক্সেলটা যারা তৈরি করছে, যে সকল ডেভেলপাররা তৈরি করছে, তারা এটাকে সিকোয়েন্স আকারে দিয়ে রাখছে। এই জন্যই এক টান দিলে চলে আসতেছে। আর বাংলাদেশের সাথে গেলে বাংলাদেশে আসছে। তাহলে এই যে যারা সহমত পোষণ করছিলেন, আপনারা বুঝতে পারছেন কেন আসে নাই? কেন আমার কোনো খেলা না, বাংলাদেশের এই রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিকের কোনো খেলা নাই জায়গায়। ক্লিয়ার সবাই? আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন যদি আপনার এক লেখার প্রয়োজন হয়, দেখেন এক একবার লিখে টান দিলে দেখেন এক আসতেছে। আপনার যদি এক দুই দরকার হয় তাহলে দুইটা সংখ্যা লিখতে হবে। এক লিখতে হবে, দেন নিচে হচ্ছে দুই লিখতে হবে, দেন দুটো সংখ্যাকে সিলেক্ট করে টান দেন, এই দেখেন চলে আসছে। আপনার জোর সরকার, বিজোড় দরকার, দেখেন 1 3 লিখলাম, সিলেক্ট করলাম, এই বিজয় চলে আসছে। আবার হচ্ছে আপনার জোর দরকার, আপনি হচ্ছে 2 4 লেখেন, সিলেক্ট করেন, টান দেন, দেখেন চলে আসছে। আপনার জোর বিজোড় যে কোনো কিছু লাগলে আপনি এইভাবে লিখতে পারেন, এই অটো ফিলের থ্রোতে কিন্তু জিনিসটা চলে আসবে। ওকে, তাহলে ফার্স্টলি আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করলাম দ্যাট ইজ অটো ফিল ফাংশন, এবং এই অটো ফিল ফাংশন এক্সেলে আপনাকে অনেক কাজ কমাই দিবে, সামনে আমরা দেখবো। ওকে, যেখানে দেখেন অটো ফিল লেখা আছে, আপনি যখন শীটটা ওপেন করবেন তখন আপনার শীটের নাম থাকবে যেরকম শীট 1, এইভাবে থাকবে। বাট আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এই যেখানে রিনেম করে ফেলতে পারেন অটো ফিল। হ্যাঁ, অটো ফিল। ওকে, সেকেন্ড বিষয় আসেন ক্যালকুলেশন। আমরা কিন্তু বেসিক লেভেলের কিছু ক্যালকুলেশন দেখার চেষ্টা করবো, যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় এক্সেলের মধ্যে। দেখেন 10-এর সাথে 10 যোগ করতে চাই,
এখানে হচ্ছে রেজাল্ট বসাইতে চাই, একটু মার্ক করে নেই বোঝার সুবিধার্থে। এখানে আমরা রেজাল্ট বসাইতে চাই। তাহলে ছোটবেলায় আমাদের কি কি শেখানো হয়েছে? যোগ বিয়োগ গুণ ভাগ, তুমি যাই করতে চাও সমান দিতে হবে, সমান দিলাম আমি সমান। তারপর কি করতে হবে? 10 যোগ 10, এইভাবে আলটিমেটলি কিন্তু ছোটবেলা আমাদেরকে শেখানো হয়েছে। দেখেন আলটিমেটলি উত্তর কত? 20। ঠিকই তো আছে, 10-এর সাথে 10 যোগ করলে তো রেজাল্ট 20 আসবে। কিন্তু কথা হচ্ছে ভাই, এখানে যদি আমি এই 10-এর জায়গায় 20 করে দিই, তাহলে এখানে হওয়ার কথা ছিল 30। কেন এখানে 30 হলো না? এক্সেল এখানে ভুল করতেছে? কারা কারা একমত? এখানে এক্সেল ভুল করতেছে। আপনার অনেকেই মনে মনে ভাবতেছে ভাই একবার কিছুক্ষণ আগে হ্যান্ড রেজ করে ইজ্জত গেছে, আপনি যত পামি দেন আর হ্যান্ড রেজ করতেছি না ভাই। ঠিক আছে, যতই সহমত পোষণ করতে কন, আর ভাই আপনার লগে কোনো সহমত পোষণ নেই। ক্লাসের শেষ পর্যন্ত আমি একদম নাবট পাবলিক, কোনো হ্যান্ড রেজ চলবে না, কোনো কিচ্ছু চলবে না, আমি একদম নাবট। ঠিক আছে, তাহলে কারা আমার সাথে একমত পোষণ করতেছেন যে এখানে এক্সেল ভুল করতেছে? লাস্ট 5 সেকেন্ড, 5, 4, 3, 2, 1। ওকে, 4 জন ব্যক্তি, সরি 5 জন ব্যক্তিকে পাওয়া গেছে, আস্তে আস্তে বাড়তেছে আর কি, হ্যাঁ। 7 জন ব্যক্তিকে পাওয়া গেছে যারা আলটিমেটলি আমার সাথে সহমত পোষণ করতেছেন যে আলটিমেটলি এখানে এক্সেল ভুল করতেছে। আমি আবারও টান টান উত্তেজনা নিয়ে জানাইতেছি, আপনাদের উত্তর ভুল। ঠিক আছে, মানে এখন যারা হ্যান্ড রেজ করছিল এরা হচ্ছে আমার ডাই হার্ট ফ্যান, বুঝতে পারছেন? ওই যে সেলিব্রিটিদের কিছু ডাই হার্ট ফ্যান থাকে না, সালমান খান মানে একদম চোখ বন্ধ করে জান প্রাণ সব দিয়ে দিব। আবার শাহরুখ খান মানে ডাই হার্ট ফ্যান থাকে না, মানে এই 7-8 জন যারা হ্যান্ড রেজ করছিল সবার ডাই হার্ট ফ্যান। মানে আমি যা বলবো তাই ঠিক, ভুল বলে সেটা ঠিক, এখন দিন বলে এখন দিন, এখন রাত বলে এখন রাত। বুঝতে পারছেন? এখানে আসলে এক্সেল ভুল করতেছে না, ভুল করতেছে আসলে আমরা। কোথায় ভুল করতেছি চলো একটু দেখার চেষ্টা করি। ভুল আসলে এক্সেল করতেছে না। দেখেন আমি এখানে কি লিখছি, =10+10, 10-এর সাথে 10 যোগ করতে সারা জীবন 20 হয়। আমি কি বলছি যে এই 20 আর এই 10 যোগ করতে হবে? আমি তো বলি যে এই 20-এর সাথে এই 10 যোগ করতে হবে। আমি এখানে কি লিখছি, সিম্পল ভাবে 10 যোগ 10, ঠিক আছে, 20 উত্তর। তাহলে এখানে এইভাবে কখনো যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে না। আপনি যখন এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে চান, তখন আপনাকে একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেল আইডেন্টিফিকেশন করে দিতে হবে। এখন সেল আইডেন্টিফিকেশন কিভাবে করে? আপনি জাস্ট এই যে এরকম ভাবে সিলেক্ট করে দিবেন A2+A3, দ্যাট মিনস A2 সেল এবং A3 সেল আমি যোগ করতে চাই। এই দুইটা সেলের মধ্যে যে সংখ্যা আছে সেই সংখ্যা আমি আমার জায়গা থেকে যোগ করতে চাই। এখন জাস্ট এন্টার দেন, দেখেন আলটিমেটলি রেজাল্ট কিন্তু চলে আসে 30। এখন এই 20-এর জায়গায় চলেন আমরা এই 20-কে 200 করে দিই, চেঞ্জ হয়েছে? আবার ধরেন এই 10-কে আমরা 1000 করে দিলাম, চেঞ্জ হচ্ছে? এখন এই দুইটা সেলের মধ্যে আপনি যা ইনপুট দিবেন তার আউটপুট শো করবে এই যে হলুদ মার্ক করা সেলটার মধ্যে। ওকে, কথা হচ্ছে ভাইয়া সংখ্যা তো এখানে কম, আপনি তো ইজিলি যোগ করলেন, সংখ্যা যদি বেশি থাকে তাহলে কি করবেন? হ্যাঁ, এরকম ভাবে সংখ্যা যদি বেশি থাকে, সাপোজ ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জব করেন যে প্রতিষ্ঠানের এমপ্লয়ি সংখ্যা 5,000, তাহলে এই 5,000 যদি আপনি যোগ করতে দেন আপনি কতদিন লাগাবেন? তাহলে এখানে যোগ করতে গেলে যদি 5,000 যোগ করতে চান, =B2+B3+B4, আপনি তো বছর লাগাই দিবেন এইভাবে করতে করতে। এখানে একটা শর্টকাট টেকনিক আছে, দেখেন 150 কিন্তু উত্তর। এখানে একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিক কি? একটা ফাংশন ইউজ করা, সাম ফাংশন, SUM। সাম লেখার পর ভুলেও এন্টার প্রেস করবেন না, এন্টার প্রেস করলে জিরো জিরো চলে আসবে। ঠিক আছে, এন্টার প্রেস করা যাবে না, আপনাকে সাম লেখার পরে যে কাজটা করতে হবে দ্যাট ইজ ট্যাব প্রেস করতে হবে। ওকে, এখন তাহলে এইভাবে জাস্ট সিলেক্ট করে দিতে পারেন যে B2 ক্লোন B6, অথবা আপনি লিখতে পারেন B2, এইভাবে লিখতে পারেন B2 ক্লোন B6, ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে কি করলাম একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। ক্লোন কোথায় ব্যবহার করা হয়? সবাই একটু একটু বাংলা ব্যাকরণ অথবা ইংলিশ গ্রামারের মধ্যে পড়ানো হয়েছিল, মনে আছে? ক্লোন কোথায় ব্যবহার করা হয়? ক্লোন কোথায় ব্যবহার করা হয়? এত থেকে এত পর্যন্ত বুঝাইতে ক্লোন ব্যবহার করা হয়, একটু খেয়াল করেন সবাই। সেই বাংলা ব্যাকরণ অথবা ইংলিশ গ্রামারের মধ্যে পড়ানো হয়েছিল, হাফ প্যান্ট কালের পড়া। ঠিক আছে, পর্যন্ত বুঝাইতে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পর্যন্ত, এই যে পর্যন্ত বুঝায়, এই পর্যন্ত বুঝাইতে মূলত হচ্ছে মানে এই ক্লোন ব্যবহার করা হয়, মনে আছে?
অটোপাসের যুগ তো আসলে মনে নাও থাকতে পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না আর কি। অনেক কিছু আমি নিজেই তো পরিসংখ্যান থেকে যে অনার্স করছি, মাস্টার্স প্রায় শেষের দিকে, আমার একটা থিওরি লিখতে দিলে তো আমি শেষ কাইতে থাকুন কতক্ষণ। তো ওইরকম স্বাভাবিক ক্লোন তো সেই 10-15 বছর আগেই গেছে গা। ওইটা নিয়ে নাই মনে থাকতে পারে, স্বাভাবিক অস্বাভাবিক কিছু না, হ্যাঁ। তাহলে ক্লোন কি এত থেকে এত পর্যন্ত বুঝাইতে ক্লোন ব্যবহার করে, তাহলে এখানে কি করলাম, B2 ক্লোন B6, দ্যাট মিনস যে B2 থেকে B6 ক্লোন পর্যন্ত আমি যোগ করতে চাই। তাহলে এখানে এই B6 থাকুক, 60 থাকুক, 6,000 থাকুক, আর 6 লাখ থাকুক, অসুবিধা আছে? তাহলে এমপ্লয়ি সংখ্যা 5,000 হোক আর 5 লাখ হোক, কোনো অসুবিধা নেই। যোগ করতে হবে সেকেন্ডের মধ্যে। এইভাবে যোগ করতে পারেন। ঠিক আছে, এখন আসুন বিয়োগের ক্ষেত্রে। বিয়োগ কিভাবে করা যায়? 200 থেকে এক্সাম্পল আমরা হচ্ছে 50 বিয়োগ করতে চাই। তাহলে এখানে রেজাল্ট বসাই, ইকুয়াল, এটা এখানে এইভাবে বিয়োগ করতে পারি, E2 - E3। সেকেন্ড রেজাল্ট আবার এটা সাম দিয়ে করা যায়, হ্যাঁ। সাম E2 - E3, সেম রেজাল্ট, হ্যাঁ। নিচের কোন ফাংশনটি সকল জায়গাতে কাজ করে? যোগ বিয়োগ গুণ ভাগ সব জায়গাতে কাজ করে, দ্যাট ইজ সাম ফাংশন। পরীক্ষা আসতে পারে, লিখে নিতে পারে। নিচের কোন ফাংশনটি সকল জায়গাতে কাজ করে, এবং দ্যাট ইজ যোগ বিয়োগ গুণ ভাগ সকল জায়গাতে। ওকে, সাম ফাংশন। কিছু কিছু বুজুর্গ ব্যক্তি থাকতে পারেন ভাই, বিয়োগের ক্ষেত্রে যদি অনেক সংখ্যা কানেক্ট থাকে তাহলে উপায় কি? তাহলে মানে এই ধরনের প্রশ্ন যদি কারো মনের মধ্যে থাকে, তাহলে বিয়োগের ক্ষেত্রে যদি অনেক সংখ্যা কানেক্ট থাকে, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, ওপেনলি বলতেছি আমি, আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। তো বিয়োগের ক্ষেত্রে অনেক সংখ্যা কানেক্ট থাকার কোনো সুযোগ আছে? আপনি একটু চিন্তা করে দেখেন তো। বিয়োগের ক্ষেত্রে অলওয়েজ দুইটা নাম্বার কানেক্ট থাকে। ভালো মতো বোঝার চেষ্টা করেন, বিয়োগের ক্ষেত্রে অলওয়েজ দুইটা নাম্বার কানেক্ট থাকে। একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা বিয়োগ দিতে হয়, তাই তো? এছাড়া কি আর কোনো কাহিনী আছে বিয়োগের মধ্যে? একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা বিয়োগ করতে হয় না? হ্যাঁ, এমন হইতে পারে যে সাপোজ ধরেন একটা সংখ্যা থেকে 5টা সংখ্যার সমষ্টিকে বিয়োগ করতে হইতে পারে, এটা হতে পারে। 5টা সংখ্যার সমষ্টি তো একটা সংখ্যায় হয় নাকি? বিয়োগের ক্ষেত্রে অলওয়েজ দুইটা নাম্বার কানেক্টেড থাকে। লিখে নেন সবাই। বিয়োগ, নট অনলি বিয়োগ, ভাগের ক্ষেত্রেও সেম। আই হোপ ক্লিয়ার করতে পারছি। এখন আসেন গুণের ক্ষেত্রে। 20-এর সাথে আমরা 30 গুণ করতে চাই, ইকুয়াল H2 * H3। ঠিক সেম ভাবে সাম দিয়ে করতে পারেন, সাম H2 * H3। ভাগের ক্ষেত্রে আসেন, সাপোজ 100-কে ভাগ করতে চাই 20 দিয়ে, ইকুয়াল K2/K3। ঠিক সেম ভাবে ইকুয়াল সাম K2/K3। দেখতে পাচ্ছেন সেম রেজাল্ট আসছে। আচ্ছা, কোথায় কোথায় রেজাল্ট বসাচ্ছে এটা বোঝানোর সুবিধাটা আমি জাস্ট মার্ক করছি, হ্যাঁ। মানে যোগ বিয়োগ গুণ বা সব জায়গায় করতে যেরকম ইয়েলো মার্ক করে দিতে পারে, কিন্তু ম্যান্ডেটরি না। আমি জাস্ট আপনাকে বোঝানোর সুবিধাতে এই জিনিসটা কিন্তু করছি আর কি, হ্যাঁ। এখন এখানে একটা স্যালারি শিট, একটা স্যালারি শিটে এখানে একটা টেমপ্লেট আমি তৈরি করে রাখছি। মানে আহ, লিখে রাখছি এখানে, জাস্ট সিম্পলি আমি লিখছি, কোনো কিছু কিন্তু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু করি না। জাস্ট এখানে জাস্ট এই যে নেম, এখানে ডেজিগনেশন, এরকম ভাবে জাস্ট সবগুলো জায়গায় আমি জাস্ট সিম্পলি টাইপ করছি। বলতে পারেন কেন এগুলো লিখে রাখছেন? লিখে রাখছি কারণ ক্লাসের মধ্যে ঢুকে এই জিনিসটা লিখে তারপর আবার ক্লাস কন্টিনিউ করা টাইম কনজিউমিং হয়ে যায়, আপনাদের অ্যাটেনশন ফল করে। দ্যাটস ওয়াই এই জিনিসটা আমি আগে থেকে লিখে রাখছি, যাতে আপনাদেরকে আমি বোঝানোর ক্ষেত্রে টাইমটা দিতে পারি বেশি, দ্যাটস ওয়াই। এছাড়া কিন্তু অন্য কোনো রিজন নাই। ওকে। এবং আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু যেন তেন লেভেলের কোনো স্যালারি শিট আজকে আমরা তৈরি করতে যাচ্ছি না, হ্যাঁ। বারাক ওবামা, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, হিলারি ক্লিনটন, তারপর হচ্ছে ভ্লাদিমির পুতিন, মানে এই সকল ব্যক্তিদের কিন্তু আজকে স্যালারি শিট তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে। তো যাদের এই যে ঘুম টুম আসতেছে, সবাই একটু শরীরে একটু জাকাত, একটু জাকি টাকি দিয়ে বসেন। একটু নাড়াচাড়া দেন তো সবাই। সবাই একটু হাতে এরকম জাকি টাকি দেন। রাত 10টার ক্লাস, ঘুম ঘুম ভাব, যারা ঢাকার বাইরে থাকেন তারা তো ভাই রাত 10টা মানে বহুত রাত, জানি আমি। আমি নিজেই তো, যখন আমি বাড়িতে যাই মোটামুটি 10টা 11টার পর আমার খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়। তো যারা ঢাকার বাইরে থেকে ক্লাস করেন, আপনাদের এই জিনিসটা অনেক বেশি কষ্টকর। তারপর আপনারা শিখতেছেন, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের আসলে প্রতি অনেক বেশি শ্রদ্ধা থাকবে আমার। শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, যেটাই বলেন আর কি। তো যাই হোক, শরীরে একটা বাবা আসছে না এখন, তাহির মতো বলতে হয়, বাবা আসছে না একটা। তো শরীরের না মানে যারা নাড়াচাড়া দিয়েছেন তাদেরই বাবা আসছে, বাকি আর কারো আসেনি। তো চলেন আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ।
তো যেই সেই লেভেলের স্যালারি শিট কিন্তু তৈরি করতেছে না, সবাই একটু কান খাড়া করে চোখটাকে একটু বড় বড় করে দেখার চেষ্টা করেন। দেখেন ভ্লাদিমির, ধরেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে মানে বারাক ওবামা, ধরেন একটা প্রতিষ্ঠান হচ্ছে এক্সওয়াইজেড একটা কোম্পানি, সেই এক্সওয়াইজেড কোম্পানিতে আমরা বারাক ওবামাকে নিয়োগ করছি। তার পদবি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, তার স্যালারি হচ্ছে 90,000 টাকা। জো বাইডেন, তারপর হচ্ছে সে হচ্ছে ফাইন্যান্স ডিরেক্টর। ধরেন আমাদের এক্সওয়াইজেড একটা প্রতিষ্ঠান আছে, সেই এক্সওয়াইজেড একটা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, ধরেন আপনারা এখানে যে কজন আছেন সবাই, আমরা সবাই মিলে একটা প্রতিষ্ঠান খুলছি, সেই প্রতিষ্ঠানের ফাইন্যান্স ডিরেক্টর হচ্ছে জো বাইডেন, তার স্যালারি হচ্ছে 85। এরকম ভাবে বেশ কিছু ব্যক্তির আলটিমেটলি নাম এখানে দেওয়া আছে, এবং নিচের মিস্টার এ, এক্স এবং ওয়াই হচ্ছে এক্সিকিউটিভ পদবিতে তারা আছে, এবং তাদের বেশ কিছু স্যালারি এখানে আছে। এবং এখানে একটা করে দেখেন, বারাক ওবামা ম্যানেজিং ডিরেক্টর, তার স্যালারি হচ্ছে 90,000 টাকা। আবার মনে করেন না যে কোনো একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হলে 90,000 টাকা স্যালারি। আপনি যখন মনে করেন যে বসুন্ধরা গ্রুপের এমডি, তার স্যালারি হচ্ছে 90,000, যমুনা গ্রুপের এমডি, প্রাণ আরাফেলের এমডি, সে আলটিমেটলি হচ্ছে এখন 90,000 টাকা স্যালারি, তাহলে কিন্তু ভুল। আমরা জাস্ট র্যান্ডমলি ধরে নিছি আর কি, হ্যাঁ। এখন এখানে আসেন, ফুড বিল হচ্ছে সাপোজ 15%, এবং আরেকটা বিষয় বলে নিতেছি, প্রতিষ্ঠান তার সকল কর্মকর্তা কর্মচারীর জন্য পার্সেন্টেজ সেম। দ্যাট মিনস একজন এমডিরও ফুড বিল যেমন 15%, একজন এক্সিকিউটিভেরও ফুড বিল 15%। ক্লিয়ার? আমরা যে প্রতিষ্ঠানের স্যালারি শিট তৈরি করতেছি, এই প্রতিষ্ঠানগুলো বৈষম্য নাই আর কি, বুঝতে পারছেন? ওই বাংলাদেশ 2.0-তে কোনো বৈষম্য নেই। বৈষম্যবিহীন একটা স্যালারি শিট আমরা তৈরি করতেছি, সকলের পার্সেন্টেজ সমান। এখন এই যে পার্সেন্টেজের অঙ্ক, আমরা ইহকাল পরকাল কোন এককালে পার্সেন্টেজের অঙ্ক আমরা করছিলাম, মনে কি পড়ে আপনাদের? লাভ ক্ষতির অঙ্ক করতে হয়েছিল পাটিগণিতের মধ্যে। হ্যাঁ, কি আছে, ধরেন আমার হাতে একটা কলম আছে, এই যে একটা কলম, হ্যাঁ। ধরেন এই কলমটা হচ্ছে এবিসিএল এর ব্র্যান্ডিং সহকারে কলম, এই যে দেখতে পাচ্ছেন এবিসিএল, হ্যাঁ। ধরেন এই কলমটার প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকা দিয়ে আলটিমেটলি প্রোডাক্টটা কিনে আমি 110 টাকা বিক্রি করলাম, তাহলে কত টাকা লাভ হলো? 10 টাকা, 10%। তাই তো? এই অঙ্ক আমরা সবাই করছি না? কত টাকা লাভ হলো? এক হালি কলা 30 টাকায় কিনে 40 টাকা বিক্রি করলো, কত পার্সেন্ট লাভ হইলো, কত পার্সেন্ট ক্ষতি হলো, সব করছি না আমরা? কেউ এমন এমন করে, কেউ এমন এমন করে, আমি আসলে কনফিউজ। আমি আসলে কোনটা ধরে নিব? এমন এমন ধরে নিব নাকি এমন এমন ধরে নিব, কোনটা ধরে নিব? কোনো কালে আমরা এই ধরনের অঙ্ক যে করছি, মনে কি পড়ে আপনাদের? এইরকম এরকম করতেছে অনেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসেন। আচ্ছা, এখানে এমন কোনো ভাই বা বোন, আপনারা কি এই ধরনের কোনো মুভি দেখছেন কখনো? ধরেন কোনো মুভি, কোনো নাটক, অথবা কোনো শর্ট ফিল্ম, ধরেন ভিলেন নায়ক এত মার দিছে, নায়ক মার খেয়ে তার স্মৃতিশক্তি হারাই গেছে। হ্যাঁ, সে যখন হাসপাতালের বেডে মানে উঠছে, পাশে তার বাবা। তো আপনি কে? নায়ক মানে যখন তার ব্রেইন থেকে মানে সে যখন মানে অচেতন অবস্থা থেকে সচেতন অবস্থায় আসছে, আপনি কে? আমি তোমার বাবা না, এ হতে পারে না। এই ধরনের মুভি দেখছেন না আপনারা? কারা কারা এই ধরনের মুভি দেখছেন, এটা হ্যান্ডেস করেন তো দেখি। যে ভিলেন এত মায়ের দিছে, শক্ত পক্ত লাড়ি লুড়িতে বাড়ি টাড়ি দিয়ে মাথা মধ্যে বাড়ি দিছে, নায়কের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। ওরে বাপ রে বাপ, ঘটনা তো কমন করে গেছে দেখা যায়। অনেক ব্যক্তি হ্যান্ডেস করে ফেলছেন। তাহলে আপনারাও দেখছেন না? আমি আসলে খালি আমিই দেখছি, আপনারা দেখেননি। তো যাই হোক, আপনারাও দেখছেন। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন, সে বাবাকে চিনে না, মাকে চিনে না, গার্লফ্রেন্ডকে চিনে না, তার বোনকে চিনে না, কাউকে চিনে না আর কি, হ্যাঁ। তাহলে তার স্মৃতিশক্তি ফেরত আসে কখন? আপনি একটু চিন্তা করেন তো। সে রাস্তা দিয়ে আনমনে হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যে কারেন্টের খুঁটি লয়ে যা গুতা খাইছে, তার স্মৃতিশক্তি ফেরত চলে আসছে। আবার কি হয়েছে? হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, একটা রাস্তা পার হচ্ছে যে গাড়ি, একটা গাড়ির সাথে ধাক্কা মারছে, মাথাটা গাড়ির সাথে এরকম মানে এরকম বাড়ি লাগছে, আর স্মৃতিশক্তি ফেরত আসছে। আবার কি হয়েছে? ধরেন একবার ভিলেনের মায়ের খেয়ে তার স্মৃতিশক্তি হারাইছে, আবার ভিলেনের মায়ের খেয়ে তার স্মৃতিশক্তি ফেরত চলে আসছে। দেখছেন না এই ধরনের সিন? একবার শক্ত পক্ত লাড়ি বাড়ি মারছে, তার স্মৃতিশক্তি হারাই গেছে, আবার বাড়ি মারছে, তার স্মৃতিশক্তি ফেরত চলে আসছে। দেখছেন তো? অনেকেই তো এই যে প্রায় অলমোস্ট 35 জন ব্যক্তি হ্যান্ড রেজ করছিলেন যে আপনারা এই ধরনের মুভি দেখছেন। আমিও দেখছি। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন, তাহলে নায়কের স্মৃতিশক্তি কখন ফেরত আসছে? যখন ওই যে বাড়িতে বাড়ি খাইছে সেকেন্ড টাইম, তখনই তো আসছে। তাহলে কিছুক্ষণ আগে যারা যেমন মনে করতেছিলেন যে না, আপনি কোনো কালে এই লাখ ক্ষতির অঙ্ক জীবনে কোনোদিন করেন নাই, তাহলে আপনার জন্য এই অঙ্ক মাথায় আনার সবচেয়ে সহজ তরিকা হচ্ছে, আপনার আশেপাশে শক্তপোক্ত কোনো কিছু থাকলে সেটা দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি দেন, একদম পানির মতো চকচক হয়ে যাবে।
কোন অঙ্কের উত্তর কত এটা সহ মানে বাঙালি জাতি তো, এটা সহ মনে করার মানে মনে আসার সম্ভাবনা আছে। আমার এক বন্ধু এইচএসসি পরীক্ষা, যখন 17 সালে এইচএসসি পরীক্ষা দেই, আমার হচ্ছে 17 ব্যাচ। তো ওখানে আমার এক বন্ধু একটা অঙ্ক মুখস্থ করে গেছে। আল্লাহর কি কাজ, সে অঙ্ক আবার আসছে, খুবই ওকে লিখে দিয়ে আসতো। মানে আমরা বাঙালি জাতি তো, আমাদের দ্বারা সব সম্ভব। তো ওইরকম একটা বাড়ি টাড়ি দিলে কোন অঙ্কে লাভ কত হয়েছিল, কোন অঙ্কে ক্ষতি কত হয়েছিল, এগুলো মনে চলে আসতে পারে আর কি। হ্যাঁ, সবই সম্ভব, আমাদের দ্বারা সব সম্ভব। পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ জাতি হলো আমরা বাঙালি জাতি। অলসের দিক থেকেও আমরা সবচেয়ে বেশি, পরিশ্রমের দিক থেকে আমরা সবচেয়ে বেশি, সব দিক থেকে আমরা ফার্স্ট। সবকিছু পারি আমরা। ঠিক আছে, তো চলেন এখন তাহলে লাভ ক্ষতির অঙ্কের মধ্যে কি কি করছিলাম একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। ওখানে কি লিখতাম, ধরেন এই প্রোডাক্টটা আমি 100 টাকায় কিনে 110 টাকা বিক্রি করছি, তাহলে আলটিমেটলি 10% লাভ হয়েছে। লেখার সময় কিভাবে লিখতাম, 100 এর 10, এইভাবে লিখতাম না? মানে এর কথাটা উচ্চারণ করতাম, মনে আছে? এখনো যারা মনে মনে করতেছেন, তার মানে আমি ধরে নিব কি আপনি আমার বাড়ি যান নাই, এই কারণে আপনার মনে আসতেছে না। ঠিক আছে। আর সেকেন্ড লাইনে যে কি করতাম, গুণ করতাম না পার্সেন্টেজ আকারে। যদি পার্সেন্টেজ বের করতে বলতো, তাহলে একদম সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করেন। পার্সেন্টেজের অঙ্ক মানে হচ্ছে গুণের কাজ, আমরা গুণ করতাম, এতটুকু মনে আছে কার কার? তাহলে এখন সেই জিনিসটা এখন এক্সেলের মধ্যে করবো। তো চলেন কিভাবে করে একটু দেখি। এই যে ফুড বিল, এখানে আমি কি এখানে এইভাবে লিখবো, ইকুয়াল 90,000 গুণ 15%, এইভাবে লিখবো? তাহলে এখানে যদি আমি 90,000, এখানে যদি আমার স্যালারি বাড়ে 95 হয়, তাহলে এখানে তো বাড়ে না, এখানে তো সেই 13,500 আছে। তাহলে এখানে কি করতে হবে, এরকম ভাবে 90,000 লেখা যাবে না। কিছুক্ষণ আগেই বলছি, গুণ যোগ বিয়োগ গুণ বা কোনো জায়গায় আপনি লিখবেন না, সেল আইডেন্টিফিকেশন করবেন। এখানে যেভাবে লিখতে হবে, ইকুয়াল C2 × 15%, তার মানে তার বেসিক স্যালারির 15%। এন্টার দেন, দেখেন চলে আসছে। 95,000-এর 15% হচ্ছে 14,250। 95,000 90,000 করে দেন, দেখেন অটোমেটিক্যালি কমে যাবে। তার মানে স্যালারি বাড়লে কমে, সেটা অটোমেটিক্যালি পুরো শিটটা চেঞ্জ করে ফেলবে। আর যদি আপনি সুন্দর এরকম 90,000 গুণ লেখেন, তাহলে স্যালারি বাড়লে আপনাকে পুরো শিট আবার আবার এডিট করতে হবে। ঠিক আছে, তাহলে হাউস রেন্ট এক্সাম্পল হচ্ছে C2 এক্সাম্পল হচ্ছে 12%, আমরা ধরি 12%। এটা কিন্তু র্যান্ডমলি ধরে নিচ্ছে, কোনো প্রতিষ্ঠান যেভাবে মেনটেন করবে সেটাও কিন্তু আবার এরকম ধরে নিয়েন না আর কি। হ্যাঁ, ইকুয়াল C2 ট্রিটমেন্ট এক্সাম্পল 10%, ট্রান্সপোর্টেশন এক্সাম্পল 8%, 8%, মোবাইল বিল নিয়ার অ্যাবাউট 5%। তাহলে টোটাল স্যালারি কি, আমি বেসিক স্যালারি থেকে মোবাইল বিল পর্যন্ত যা পাই তাই তোমার টোটাল স্যালারি। তাহলে ইকুয়াল সাম, এইভাবে জাস্ট সিলেক্ট করে দেন। C2 ক্লোন H2 লিখতেও পারেন, অথবা C2 ক্লোন H2, এইভাবে জাস্ট আপনি এন্টার দিয়ে দিলে দেখেন চলে আসছে। 1,35,000 টাকা হচ্ছে 12 গভর্নমেন্ট টোটাল স্যালারি। এখানে যে প্রভিডেন্ট ফান্ড কাটে, ধরেন বেসিক স্যালারি 3% কাটে, তাহলে C2 × 3%, তাহলে প্রভিডেন্ট ফান্ড বাদ দিলে তো নেট স্যালারি ইকুয়াল টোটাল স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড। 1,32,300 টাকা সে 12 হ্যান্ড ক্যাশ নিয়ে। আর কি বলে এটাকে, হ্যান্ড ক্যাশ নিয়ে অথবা ব্যাংক ট্রানজাকশন নিক, যেভাবে নিক, সে 1,32,300 টাকা আলটিমেটলি পায়। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী পার্সেন্টেজ সমান, তাহলে একজনের পার্সেন্টেজ আমি বের করলাম, সবারটা কেন আবার করবো? না, উত্তর হচ্ছে না। কেউ যদি আমাকে এখানে কোশ্চেন করেন, অনেক ভাই আপনি কেন এক্সেল শিখছেন, তাহলে আমার উত্তর ওয়ান এন্ড অনলি উত্তর হচ্ছে, ভাই আমি প্রচন্ড অলস, আসলে ভাই অলস, এক্সট্রিম লেভেলের অলস, এই জন্য আমি এক্সেল শিখছি। তার নমুনা দেখে চলেন। এই দেখেন, এক্সেল শিট টোটালটাকে ফুড বিল থেকে নেট বিল পর্যন্ত সিলেক্ট করলাম, অটো ফিল ধরে টান দিলাম, ছু, একবারে চলে আসছে। আমি কিন্তু এরকম ভাবে, ধরেন এরকম যদি 5,000 কর্মকর্তাও থাকে, তাদের পার্সেন্টেজ যদি সমান থাকে, এক ক্লিকে শেষ করে ফেলা যায়, এক ক্লিকে। এখানে জাস্ট 5জন 7জন আছে, অসুবিধা নেই। এরকম যদি 10,000 5,000ও থাকে, যদি পার্সেন্টেজ সমান থাকে, এরকম এক ক্লিকে শেষ করে ফেলতে পারবে। আর যদি আলাদা, ধরেন এক্সিকিউটিভ আলাদা, তাহলে এক্সিকিউটিভ গুলোকে আলাদা করে একভাবে করতে হবে। যদি ধরেন এখানে ধরেন অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার যদি আলাদা থাকে, তাহলে তাদেরটা আবার হচ্ছে আলাদা করতে হবে। এইভাবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে খুবই শর্টকাটলি করে ফেলতে পারি। কেন আসেন, এখানে টোটাল বের করতে চাই, ইকুয়াল সাম টোটাল বেসিক স্যালারি বের করতে চাই, এন্টার।
এখানে অ্যাভারেজ বের করতে চাই, EAVE অ্যাভারেজ, অ্যাভারেজের ফাংশন হচ্ছে অ্যাভারেজ। দেন জাস্ট C2 থেকে C9টাকে সিলেক্ট করে দিলেন, ইকুয়াল ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ফাংশন হচ্ছে ম্যাক্স, ইকুয়াল ম্যাক্স। ম্যাক্স লেখার পর জাস্ট এইভাবে সিলেক্ট করবেন, এন্টার দিবেন, তখন চলে আসছে মিনিমাম ইকুয়াল মিন। দেখতে পাচ্ছেন এই যে ম্যাক্সিমাম 90,000, মিনিমাম 35,000, সবকিছু চলে আসছে। এইটাকে সিলেক্ট করে আপনি আবার কার্সর টান দেন, দেখেন পুরোটা চলে আসবে একদম। দেখতে পাচ্ছেন? এটাকে একটা টেবিলে ডাইভার্ট করতে চাই, দেখেন টোটালটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট, এর টেবিল। দেখেন এখানে মাই টেবিল হ্যাজ হেডার, এই লাইনের মানে কি, এবং এটা ওকে দেয়া বা টিক মার্ক দেয়া। মাই টেবিল হ্যাজ হেডার, দ্যাট মিনস হচ্ছে আমার টেবিলে একটা হেডিং আছে, যে নেম ডেজিগনেশন বেসিস, এটা হচ্ছে আমার টেবিলের হেডিং। এক্সেল ভাষায় সেটাকে হেডার বলা হয়। ওকে দিলে দেখেন এটা হচ্ছে আমার একটা টেবিল, এখান থেকে বিভিন্ন কালার টালার আছে, আপনার যে কালার, যেভাবে কালার ভালো লাগে আপনি কালার নিতে পারেন। লাল, নীল, হলুদ, নীল, অনেক ধরনের কালার আছে, এখান থেকে আপনি কালার গুলো নিতে পারেন। এটা একটা টেবিল, আপনি কিভাবে বুঝবেন এটা একটা টেবিল? ধরেন এইটাকে যদি আমি, এটাকে টেবিল বুঝার অপশন কি সেটা দেখাই আপনাদেরকে, হ্যাঁ। একদম ডান পাশে এই পর্যন্ত এখানে একটা ডট সাইন আছে, দেখেন এই যে ডট সাইন, দেখতে পাচ্ছেন? এই পর্যন্ত টেবিল, এবং এখানে একটা ডট সাইনের মতো দেখতে পাচ্ছেন, জুম ইন করছি, ডট সাইনের মতো, এই যে একটা ডট সাইন। দ্যাট মিনস এই পর্যন্ত হচ্ছে টেবিল ইউজ করা হয়েছে, এই পর্যন্ত। এখন এটাকে যদি আমি টেবিলটি তুলে দেই, একটু দেখার চেষ্টা করেন। এই যে কনভার্ট টেবিল, টেবিল ডিজাইনে যাব, দেন কনভার্ট টু রেঞ্জ। ওকে, নাও ইটস এ নর্মাল ডাটা, কালারটা রয়ে গেছে কিন্তু এটা একটা নর্মাল ডাটা। দেখেন এখন যদি আমি এখানে ফিল্টার অ্যাড করি, এই দেখেন আগের মতো চলে আসছে, দেখতে আগের মতো দেখা যায়, কিন্তু এখানে তো টেবিল না, এই যেখানে তো ডট সাইনটা নাই। দেখতে একই দেখা যাচ্ছে, মানে টেবিল ইউজ করলে ফিল্টার গুলো বাই ডিফল্ট থাকে, আর যদি টেবিল ইউজ না করেন তাহলে আপনাকে আলাদা নিতে হবে। ধরেন এই ডেজিগনেশনের মধ্যে ফিল্টার করে আমি শুধু এক্সিকিউটিভ খুঁজে বের করতে চাই, আমার প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ কয়জন, আপনি তো এখানে ইজিলি খুঁজে বের করতে পারতেছেন। বাট এখানে সংখ্যা যখন অনেক বেশি থাকবে বা অনেক বেশি পরিমাণ এমপ্লয়ি থাকবে, তখন তো আপনাকে ফিল্টার করে বের করতে হবে। তাহলে কিভাবে ফিল্টার করবেন? এই যে এখানে জাস্ট ফিল্টার, ফিল্টার তো এখান থেকে দেখাইলাম। ধরেন আমি ফিল্টারটাকে রিমুভ করে দিই। ধরেন এরকম সিচুয়েশনে আছেন, তাহলে ফিল্টার অ্যাড করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে যে কাজটা করতে হবে, আমি কোন কলামে ফিল্টার করতে চাই, আমি যে বি কলামে ফিল্টার করতে চাই, দ্যাট মিনস এই জায়গা থেকে খুঁজে বের করবো এক্সিকিউটিভ। তাহলে বি কলামটাকে সিলেক্ট করব, দেন চলে যাবো ডেটা ট্যাব, কি ফিল্টার করব, ডেটা ফিল্টার করবো, দ্যাট মিনস ডেটা ট্যাব। দেন এখানে যে হ্যারিস ফিল্টার, ফিল্টারে ক্লিক করলে এখানে একটা ডাউন এরো সাইন চলে আসবে। এখান থেকে জাস্ট এই যে নিচের দিকে এসে সবগুলাকে আনচেক করবেন, তারপরে চেক করবেন হচ্ছে কি এক্সিকিউটিভ, শুধু এক্সিকিউটিভ খুঁজতেছি। ওকে, এই দেখেন চলে আসছে শুধু এক্সিকিউটিভ, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিষয়টা চলে আসছে। এইভাবে আমরা ফিল্টার করতে পারি। এখন এই শীটটা যে এতটুকু, আপনি কিভাবে দেখবেন বা কিভাবে ধরবেন যে শীটটা এতটুকু নাকি আরো বেশি পরিমাণ শীট, শীট কি আরো বড় নাকি এতটুকু, আপনি কিভাবে দেখবেন? দেখার অপশন হচ্ছে এই শীটের মধ্যে একটা ফিল্টার সাইন আছে, দেখতে পাচ্ছেন এখানে, এই যে একটা ফানেলের মতো সাইন। আচ্ছা, এটাকে আমি একটু রিমুভ করে আবার দেখাই। ধরেন সবগুলোর মধ্যে ফিল্টার আছে, সবগুলোর মধ্যে ফিল্টার আছে, আমি just এই জায়গাটাতে ফিল্টার করে একটু দেখাই। আনচেক, এক্সিকিউটিভ, ওকে। এই শীট কিন্তু এতটুকু না, শীট কিন্তু আরো বড়, কিভাবে বুঝবেন? এই সবগুলো দেখেন ডাবল সাইন, জাস্ট একটা জায়গাতে ফানেল, $10 ফানেল আছে না, ওই ধরনের ফানেল। দ্যাট মিনস এই কলামটার মধ্যেও ফিল্টার করা হয়েছে, ক্লিয়ার? এখান থেকে জাস্ট রিমুভ দিয়ে দিলে দেখেন আগের মতো চলে আসছে। ওকে, স্যালারি শিটের লাস্ট অফ হচ্ছে ফ্রি স্পেইন। ফ্রি স্পেইন হচ্ছে, সাপোজ ধরেন আমি এরকম একটা সিচুয়েশনে গেলে, এই যে 3800 টাকা, কার টাকা, কিসের টাকা, কিসের টাকা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না তো, তাহলে আবার কি করতে হবে? আমাকে স্ক্রল করে উপরে যেতে হবে। তাহলে এখানে তো অল্প ডাটা, আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারতেছেন, বাট যখন অনেক বেশি সংখ্যা থাকবে তখন তো আপনাকে নিচে যেতে হবে। নিচে গেলে তো আবার 1 নাম্বার রোটা ফ্রিজ হয়ে থাকছে, এই যে এই রোটা আমি চাই ফ্রিজ হয়ে থাকুক, 1 নাম্বার রো মুভ করবে না। তাহলে 1 নাম্বার যদি মুভ না করাইতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, আমাকে এটাকে ফ্রিজ করতে হবে। আমরা সচরাচর বাসায় কেন ফ্রিজ ইউজ করি? মাছ মাংস সংরক্ষণ করার জন্য। ঠিক সেম ভাবে এখানে আমি ফ্রিজ করতে চাই, এই 1 নাম্বার রো ফ্রিজ হয়ে থাকবে, এটাকে মুভ করতে দেবো না। তাহলে এক্সেল একটা সূত্র আছে, সবাই একটু সূত্রটা লেখেন, সবাই একটু লিখেন। আমি যে রো অথবা যে কলাম পর্যন্ত ফ্রিজ করতে চাই,
তার পরের রো অথবা পরের কলাম সিলেক্ট করতে হবে। আমি আবারও বলতেছি, আমি যে রো অথবা যে কলাম পর্যন্ত ফ্রিজ করতে চাই তার পরের রো অথবা পরের কলাম সিলেক্ট করতে হবে। তাহলে আমি 1 নম্বর রো ফ্রিজ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? 2 নম্বর রো সিলেক্ট করতে হবে, তাই তো? 2 নম্বর রো কিভাবে সিলেক্ট করতে হবে একটু দেখি, প্র্যাকটিক্যালি দেখি। তাহলে দেখেন, 1 নম্বর রো ফ্রিজ করতে চাই, তার 2 নম্বর রো সিলেক্ট করলাম। 2 নম্বর রো সিলেক্ট করে আমি এখন কোথায় যাবো? ফ্রি দেখার বিষয়, দ্যাট মিনস ভিউ ট্যাব আছে, ভিউ ট্যাব। এই যে ফ্রি স্পেন, এখানে ফ্রি স্পেন করে দিলাম। এখন আপনি স্ক্রল করে নিচে দিয়ে দেখেন, এই যে 1 নম্বর রো ফ্রিজ হয়েছে। মুভ করতে হবে 2 থেকে 1 নম্বর রো ফ্রিজ। এখন যদি আপনি এই সিচুয়েশনটা কালকে দেখতে পারতেছেন না, দেখেন তো, এই 3500 টাকা কার টাকা কিসের টাকা? মিস্টার ওয়াই এক্সিকিউটিভ, তার ট্রিটমেন্ট টাকা হচ্ছে কত? 3500 টাকা। ইজিলি অ্যাক্সেস করা যাচ্ছে। কত হচ্ছে? যদি ঘটনা এরকম ঘটে তাহলে কি কি হবে? ধরেন এই ধরনের সিচুয়েশন আছে। এখন এই জায়গাতে আপনি আছেন, এই 1700 টাকা কার টাকা কিসের টাকা দেখতে পারতেছেন? তাহলে আপনাকে এইদিকে এ এবং বি ফ্রিজ করতে হবে। এখন সি সিলেক্ট করে আপনি যখন ফ্রিজ করতে যাচ্ছেন তখন দেখেন আনফ্রিজ করতে বলে। কোশ্চেন হচ্ছে কেন? আচ্ছা, আনফ্রিজ করলাম কেন বলতেছি। এক্সেলে আপনি একই সাথে রো এবং কলাম ফ্রিজ করতে পারবেন না, সম্ভব না। মানে ফ্রিজ করতে পারবেন না বলতে হচ্ছে সিলেক্ট করা সম্ভব না। আপনি দেখেন সি সিলেক্টেড অবস্থায় আছে, আমি যদি টু সিলেক্ট করতে যান, সি আনচেক হয়ে গেছে। আবার সি চেক করতে গেলে টু আনচেক হয়ে গেছে। কিন্তু আমার তো লাগবে ভাই, ফ্রিজও করতে হবে কলাম রো একসাথে। তাহলে করণীয় কি? করণীয় তো ডেফিনেটলি একটা আছে। তাহলে সেই করণীয় হচ্ছে, আপনি এখানে সূত্র মিলাই। আমার 1 নম্বর রো ফ্রিজ করতে হবে, তাহলে আমাকে 2 নম্বর রো সিলেক্ট করতে হবে। আবার এ কলাম এবং বি কলাম আমাকে ফ্রিজ করতে হবে, তাহলে সি সি কলামকে সিলেক্ট করতে হবে। আমি যদি সি টু সেলটাকে সিলেক্ট করতে, আমার কন্ডিশন দুটোই মিলে। একটু খেয়াল করে দেখেন, আমি যদি সি টু সেলটাকে সিলেক্ট করতে, আমার কন্ডিশন দুটো হিট করে। সি টু এর উপরে গেছে C1, তাহলে আমার 1 নম্বর রো ফ্রিজ। আবার সি এর বাম পাশে গেছে এ এবং বি কলাম, তাহলে এ এবং বি কলাম ফ্রিজ হবে। তাহলে এখন সি টু সেল সিলেক্ট করে যদি ফ্রিজ পেনে যায়, ফ্রিজ পেন সিলেক্ট করলাম, দেখেন এখন আমার কন্ডিশন দুটো হিট করছে। 1 নম্বর রো ফ্রিজ, আবার আপনি ডানে বামে স্ক্রল করেন, এ এবং বি ফ্রিজ হয়েছে, সি কিন্তু মুভ করতেছে। ওকে, এই ছিল টোটাল মার্কশিট। মার্কশিটে কিন্তু অনেকগুলো বিষয় ছিল। আজকে ক্লাসের লাস্ট টপিক এবং লাস্ট 10 to 15 মিনিটস। এখন দেখাচ্ছে একটু মার্কশিট। সবাই একটু হাতে একটু নাড়াচাড়া জানতো, এইভাবে ঝাঁকিটা কি জানতো, একবার এদিকে আবার এদিকে ব্যায়াম করেন সবাই। ঠিক আছে, হাত ঝাঁকি টাকি দিতে হবে, একটু সাবধান, সাবধানতা অবলম্বন করিতে হবে। আশেপাশে কোনো ছোট্ট বাচ্চা থাকলে বা ছোট ভাই বোন থাকলে তাদের নাকে মুখে আবার লাগিয়ে দিবেন না। যথেষ্ট সাবধানতা অবলম্বন করে হাত চাকি দিতে হবে, ঠিক আছে? কার কার শরীরে ভাব আসছে একটু হ্যান্ড রেজ করেন তো দেখি। আপনার একটু রিল্যাক্স লাগতেছে হাত চাকি দেওয়ার পরে। মানে মনে করবে কি, মেয়ে আইসেন অনলাইনে ক্লাস নিতে, আবার কিসের আবার ব্যায়াম করতে হয়, হাত জাকি দিতে, কত কাহিনী, তো কি শুরু করছেন? না, আর এক্সেল ক্লাস শেষ করে দ্রুত জানতো, ঘুমাইতে যান। আপনি যখন আপনার হাতটাকে ঝাঁকি দিতেছেন বা বডিটাকে শেক করতেছেন, তখন আপনার ব্লাড সার্কুলেশন বাড়তেছে, ব্লাড সার্কুলেশন বাড়লে আপনার টেনশন বাড়ে। সিম্পল লজিক। বুঝতে পারছেন কেন আমি আপনার নাড়াচাড়া দিছি? টাইরের মতো বলতে হয় যে কেন আপনার নাড়াচাড়া দিছি, বুঝছেন? নাড়াচাড়ার পিছনে রিজন আছে, এমনি এমনি না। কারণ প্রায় অলমোস্ট 11টা বাজে, তো অনেকের ঘুম ঘুম আসতে পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। দ্যাটস ওয়াই আপনার এই যে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে আর কি। 94 জন ব্যক্তি। আমার কথা একদম লাউড এন্ড ক্লিয়ার কারা কারা শুনতে পাচ্ছেন? সবাই কিন্তু সরি, আমার কথা একদম লাউড এন্ড ক্লিয়ার কারা কারা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি রেজ ইউর হ্যান্ড প্লিজ। 42, 47, 55, 56, 61, 62। আমার কথা যারা আমাকে ক্লিয়ারলি একদম লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন, আপনারা সকলে একটু হ্যান্ড রেজ করেন। একদম লাউড এন্ড ক্লিয়ার কার কার কাছে আমার ভয়েসটা পৌঁছাচ্ছে, আপনি কাইন্ডলি রেজ ইউর হ্যান্ড প্লিজ। 73, পার্টিসিপেশন 93, তার মানে এখনো 20 জন ব্যক্তি আউট অফ দিস মানে কানেকশন।
Out of reach. Last 5 seconds. 5, 4, 3, 2, 1. 74 পার্টিসিপেন্ট পাওয়া গেছে যারা আলটিমেটলি আমার সাথে কোঅপারেট করতেছেন। দ্যাট মিনস আমার কথা লাউড এন্ড ক্লিয়ার আপনার কাছে পৌঁছাচ্ছে। 73 পার্টিসিপেন্ট, সরি 74। তার মানে এখন 19 জন ব্যক্তি ডিসকানেক্ট। এই 19 জন ব্যক্তি যে আমার কথা শুনতেছে না, এই 19 জন ব্যক্তি যে আমার কথা মানে আমার ইনস্ট্রাকশন তার কাছে পৌঁছাচ্ছে না, সে যে ক্লাসের মধ্যে নাই, এই জিনিসটা বুঝতেই আমার যথেষ্ট হতে হবে। হন বলেন। এবং ওই সকল ব্যক্তিরা হ্যান্ড রেজ করে নেয় যারা আউট অফ ক্যাম্প। যদি আমি আপনাদের সবার হাতগুলো নামিয়ে দিচ্ছি, নাহলে একটু দেখাইতে পারতাম আপনাদেরকে। ওই সকল ব্যক্তিগুলো হ্যান্ড রেজ করে নেয় যারা আউট অফ ক্যাম্পে, এবং এই ব্যক্তিগুলাই কিছুদিন পরে ঝামেলা করবে, ভাই কিছু শিখতে পারি নাই, কিছু শেখায় নাই, নানান কাহিনী। কিন্তু সে যে ক্লাসের মধ্যে টেনশন দেয় না, এটা ভাই তার দোষ না। বুঝতে পারছেন? আমরা আসলে নিজেদের ভুল দেখি না, সমস্যা হচ্ছে এটা। তো যাই হোক, এটা আসলে আমার টপিক না। আমরা এখন চলে লাস্ট ক্লাসের লাস্ট 15 মিনিট, সবাই একটু মনোযোগ দিয়ে সহকারে দেখার চেষ্টা করবেন। দেখেন, আমি যখন ছোটবেলায় ছিলাম তখন আমার গ্রেডিং পয়েন্ট এরকমই ছিল। আমি যখন 80 থেকে 100 পাইতাম তখন আমার গ্রেড ছিল এ, এবং জিপিএ ছিল এ প্লাস, সরি, জিপিএ ছিল 5.00। আবার যখন আমার নাম্বার ছিল 70 থেকে 79, তখন আমার গ্রেড ছিল এ, আমার জিপিএ ছিল 4.00। এরকম ভাবে যখন 0 থেকে 32 কেউ পেত তখন তার গ্রেড থাকতো এফ, এবং জিপিএ থাকতো 0.00। এটাই তো। আমি এখন বর্তমান স্কুলের গ্রেডিং সম্পর্কে কি কি বিষয় আসে আমি জানি না, কারণ স্কুলের সাথে স্কুলের বই বিগত 5-7 বছরে আমি কোনোদিন স্কুলের বই খুলে দেখছি বলে আমার মনে পড়ে না। তো দ্যাটস আমি ওই বিষয়গুলো সম্পর্কে জানি না। বলতে পারেন ভাই আপনি কি বিসিএস বিসিএস এর প্রিপারেশন নেন না, বিসিএস এর সিলেবাস কি এটাও আমি জানি না। ওই প্রিপারেশনের মধ্যে ধরে কথা। অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে, পাবলিক ইউনিভার্সিটি ম্যাক্সিমাম তো বিসিএস। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। কিন্তু আমি ভাই ওইদিকে যাইনি, তো যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। যে কারণে বিসিএস এর সিলেবাস আমি বলতে পারবো। ওকে, বাট এখন আমি যাই হোক, বিসিএস আলটিমেটলি আমার টপিক না। অনেকেরই স্বপ্ন থাকতে পারে বিসিএস। যারা বিসিএস এর প্রতি প্রিপারেশন হচ্ছে আপনার জন্য অনেক বেশি শুভকামনা। তো আমার গ্রেডিং পয়েন্ট ছিল এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে মাঝখানে এটা গ্রেটার দেন লেস দেন, এই বিষয়গুলো আসলে কেন লাগাইছে? এই গ্রেটার দেন লেস দেন লাগানোর পিছনে একটা রিজন আছে। আমার সাথে কোঅপারেট করতে চান এরকম একজন ব্যক্তি একটু হ্যান্ড রেজ করেন তো প্লিজ। ভাই বাবু। আচ্ছা, ফার্স্ট হ্যান্ড রেজ করছে হচ্ছে অমিত ভাই। অমিত ভাই কাইন্ডলি এটা আনমিউট করুন প্লিজ। অমিত ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, আমার কথাটা একটু ভালো মতো খেয়াল করেন, হ্যাঁ। যদি আপনি 32 পান তাহলে আপনি ফেল, কত সত্য? হ্যাঁ। আচ্ছা, ওকে ফাইন, ধন্যবাদ রেসপন্স করার জন্য। ঠিক সেম ভাবে পরবর্তী হচ্ছে মেহেদি ভাই। যদি আপনি, মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে একটু। শুনতেছেন মেহেদি ভাই? হ্যালো। জি বলেন। যদি আপনি 33-এর কম পান তাহলে আপনি ফেল, কত সত্য? জি। ওকে ফাইন, ধন্যবাদ। যেটা হচ্ছে মুন ভাই, আনমিউট করেন প্লিজ। যদি আপনি 33 পান তাহলে আপনি পাস, কত সত্য মুন ভাই? জি স্যার। সত্য। ধন্যবাদ। দেন আরেকজন আপু হ্যান্ড রেজ করছে। আপু কাইন্ডলি টার্ন মিউট করবেন, সামিয়া আক্তার আপু। যদি আপনি 32-এর বেশি পান তাহলে আপনি পাস, কত সত্য? আমি আবার বলতেছি, যদি আপনি 32-এর বেশি পান তাহলে আপনি পাস, কত কি সত্য? বোধ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আপনাদের চারজনকে অনেক বেশি ধন্যবাদ রেসপন্স করার জন্য। দেখেন, এই 4টা লাইনের থ্রুতে আমি 2টা ঘটনা মিন করছি, এবং ফেল, তাই তো। যদি আপনি 32 পান তাহলে আপনি ফেল। আবার ঠিক একই ভাবে যদি আপনি 33-এর কম পান তাহলে আপনি ফেল। আবার পাশের ক্ষেত্রে যদি আপনি 33 পান তাহলে আপনি পাস। আবার যদি 32-এর বেশি পান তাহলে আপনি পাস।
এই দুইটা বা চারটা লাইনের আগে আমি একটা যদি লাগাইছি না, একটা কিন্তু লাগাইছি না, একটা কারণ কন্ডিশন লাগাইছি না। বলতে পারেন কেন? কারণ এখানে আমি একটা ইফ ফাংশন ব্যবহার করবো তাই। তাহলে এখানে এই যে লেস দেন গ্রেটার দেন ইউজ করার মানে হচ্ছে ঠিক সেম ভাবে আমি এখানে ইফ ফাংশন ব্যবহার করবো। দ্যাটস ওয়াই এখানে যে কন্ডিশন গুলো অ্যাটাচ করছি এখানে, গ্রেটার দেন লেস দেন। ডান পাশে এখানে চলে আসেন, মিস্টার এক্স বেশ কিছু সাবজেক্ট তার এখানে আছে। আমি একদম সায়েন্স স্টুডেন্ট, দ্যাটস আমি সায়েন্সের সাবজেক্ট গুলো লিখছি। কেউ অন্য ডিপার্টমেন্টে থাকলে বা কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডের কেউ থাকলে ভাই মন খারাপ করেন না, না আপনাদের সকল সাবজেক্টের নাম আমি জানি না, এই কারণে আমি এখানে লিখতে পারি নাই। আমি আপনার সাবজেক্ট গুলোর নাম জানি, দ্যাটস আমি এখানে এগুলো লিখছি। এখন আসেন 86 মানে কি? এ প্লাস, তাই তো? এখন এ প্লাস এভাবে লিখে দিলে তো আর হবে না। তাহলে এখানে কি করতে হবে? 86 এখানে ফর্মুলার থ্রুতে এখানে লিখতে হবে এ প্লাস। তাহলে চলো একটু দেখার চেষ্টা করি। ইকুয়াল ইফ, ইকুয়ালি লেখার পর দেখেন আমি একটু লিখে নিই, দেন আপনাদেরকে একটু বুঝাই। ওই লাইনটুকু সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। ইফ m2 ইজ গ্রেটার দেন 79, দেন রেজাল্ট উইল বি এ প্লাস। একটু ভালো মতো খেয়াল করেন, এখানে আমি কি লিখছি। যদি বাংলা সাবজেক্টের মার্ক, একটু ভালো মতো খেয়াল করেন, যদি বাংলা সাবজেক্টের মার্ক 79 থেকে বেশি হয়, সবাই একটু লিখে নিতে পারেন এই বিষয়টা। যদি বাংলা সাবজেক্টের মার্ক 79 থেকে বেশি হয়, তাহলে দ্যাটস ওয়াই দিছি কমা, রেজাল্ট শো করেছে এ প্লাস। আমি আবারও বলতেছি, যদি বাংলা সাবজেক্টের মার্ক দ্যাট মিনস এম টু যদি 79 থেকে বেশি হয়, তাহলে রেজাল্ট শো করেছে এ প্লাস। এই একটা কথা এখানে আমি বারবার রিপিট করবো, দেখেন। ইফ m2 is greater than 69, then result will be a. Again, if লেখার পর ট্যাপ প্রেস করতে পারেন, হ্যাঁ। ইফ m2 is greater than 59, then result will be a minus, a minus. Again, if m2 is greater than 49, then result will be b. Again, if m2 is greater than 39, then result will be c. Again, if m2 is greater than 32, then result will be d. এখন প্রশ্ন হচ্ছে, দেখেন, ডি পর্যন্ত আপনার মার্ক যদি না থাকে, তাহলে আপনি ফেল করছেন, কোনো সন্দেহ আছে? 100% ফেল করছেন। তাহলে এখানে জাস্ট কমা দিয়ে আপনি এখানে আরেকটা সূত্র রাখা যায় এইভাবে, ইফ m2 less than 33, then result will be f. এইভাবে ইনভার্ট লেখা যায়, বাট এখানে একটা ফাংশন বাড়ানোর কোনো দরকারই নেই। আপনি যে ডি এর পরে কমা দিয়ে এফ লিখে দেন, মানে ডি পর্যন্ত আপনার মার্ক না থাকলে আপনি ফেল করছেন শিওর, জাস্ট পরের কন্ডিশন লাগানোর দরকার নেই। তাহলে কয়টা ব্র্যাকেট ওপেন করছে দেখেন, 1 2 3 4 5 6। এটা এখানে একটা লজিক্যাল কন্ডিশন দেখাচ্ছে নিচে, মানে 6টা ব্র্যাকেট ক্লোজ করলে লজিক্যাল কন্ডিশনটা চলে যাবে। 1 2 3 4 5, আরেকটা দিলে এই লেখাটা চলে যাবে। স্টার্ট হয়েছে কালো ব্র্যাকেট দিয়ে, এমনি হয়েছে কালো ব্র্যাকেট, দ্যাট মিনস ঠিক আছে, এন্টার। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এ প্লাস। ওকে, এখন এ প্লাসের টোটাল সূত্রটাকে আমরা কপি করে জিপিএ তে পেস্ট করে দিব। জিপিএ তে পেস্ট করে জাস্ট এই যে এখানে এ প্লাস এর জায়গায় ইনভার্টেড কমা এ প্লাস সহকারে, এদের সবাই একটু মানে এখানে 5.00 লিখতে হবে এইভাবে, ইনভার্টেড কমা সহকারে লিখতে হবে। এখানে 4.00, এখানে হচ্ছে 3.50, এখানে হচ্ছে 3.00, সি এর জায়গায় হচ্ছে 2.50, ডি এর জায়গায় হচ্ছে 2.00, আর এফ এর জায়গায় হচ্ছে 0.00, 0.00। এন্টার। দেখেন চলে আসছে এখানে 5.00। এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা সতর্কবাণী আছে, সবাই একটু সতর্কবাণীটা লিখে নেন। আপনি যখন জিপি এর সূত্রটাকে
সরি গ্রেডের সূত্রকে কপি করে জিপিএ তে বসাবেন, তখন এই 5 পয়েন্ট বা এই ধরনের ডিজিট গুলো লিখবেন, ওখানে আপনি অবশ্যই 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 ইনভার্টেড কমা কাটবেন। 5.00 লেখার সময় যদি ইনভার্টেড কমা দেন, তাহলে কি কাহিনীটা হবে সেটা একটু বলি। আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা সিএসসি ব্যাকগ্রাউন্ড যদি কেউ থেকে থাকেন, আপনারা একটু ভালো বুঝবেন। ইনভার্টেড কমার মধ্যে কোনো একটা কিছু লেখার মানে দ্যাট ইজ এ টেক্সট, মানে লাইক বর্ণ অক্ষর স্বর্ণ, মানে এরকম বর্ণ অক্ষরের মতো। ঠিক আছে, এখন আপনি যখন ইনভার্টেড কমার মধ্যে 5.00 লিখতেছেন, তখন এটা আর 5.00 ডিজিট না, এই যে এটা ডিজিট থাকতেছে না, এটা হয়ে যেতেছে অক্ষর বা সংখ্যা, সরি বর্ণ। ক্লিয়ার? আপনি যখন এখানে এইভাবে দিবেন, সাপোজ এখানে ধরেন 5.00 ইনভার্টেড কমা সহকারে যদি লেখেন, তাহলে এখানে ঠিকই শো করবে, এই জায়গাটাতে ঠিকই শো করবে। যখন টোটাল আপনি জিপিএ বের করবেন, তখন দেখবেন জিরো শো করতেছে। কারণ স্বরে স্বরে কি যোগ করা যায়, এবিসিডি কি যোগ করা যায়, এই জন্য ইনভার্টেড কমা গুলো কাটতে হবে। তাহলে এখানে আসেন, সবগুলাকে যে টান দেন অটো ফিল ধরে, এটাকে টান দেন অটো ফিল ধরে, টোটাল জিপিএ বের করতে ইকুয়াল সাম, দেখেন এই যে চলে আসছে। এবারে সাবজেক্ট দিয়ে ভাগ দেন ইকুয়াল P2/সাবজেক্ট করেন 2 4 7 7টা। ওকে, আজকের ক্লাসের লাস্ট সূত্র এবং সবচেয়ে বড় সূত্র এভারেজ গ্রেড, লাস্ট 5 মিনিট, সবাই একটু মনোযোগ দেন। এভারেজ গ্রেড বের করার জন্য আমার সাথে কোঅপারেট করতে চান একজন ব্যক্তি, কাইন্ডলি একটা হ্যান্ড রেজ করবেন প্লিজ। এনিওয়ান? ওকে, ঠিক সেম ভাবে আগের মতো সেই একই ব্যক্তিরা চলে আসছে। নিশান ভাই কিন্তু নতুন দেখতে পাচ্ছেন, নিশান ভাই আপনি কাইন্ডলি একটা আনমিউট করবেন ভাই। আচ্ছা, আপনি আমার সাথে একটু কোঅপারেট করেন, হ্যাঁ। আপনি কোন একটা পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার সাবজেক্ট হচ্ছে 10টা। ঠিক আছে, বুঝতে পারতেছেন ভাই, শুনতে জি। পাচ্ছেন? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার সাবজেক্ট হচ্ছে 10টা। 10টা সাবজেক্টের 9টা সাবজেক্টে আপনি এ প্লাস পাইছেন, একটা সাবজেক্টে আপনি ফেল, তাহলে তো রেজাল্ট কি, এভারেজ গ্রেড কি? শিওর? শিওর। ওকে ফাইন, ধন্যবাদ। দেন আরেকজন ব্যক্তি দেখতে পাচ্ছি, ওবায়দুল হক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট করে নিতে হবে। আপনি আপনি একটা পরীক্ষা দিয়েছেন, আপনার সাবজেক্ট হচ্ছে 8টা, হ্যাঁ। সেখান থেকে আপনি 9টা সাবজেক্টে ফেল করছেন, সরি সরি 9টা সাবজেক্টে আপনি এ প্লাস পাইছেন, একটা সাবজেক্টে আপনি ফেল করছেন, তাহলে আপনার রেজাল্ট কি? ঠিক আছে, ওকে। দ্যাট মিনস আমি এতটুকু ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে আপনার সাবজেক্ট 10টা থাকুক, 15টা থাকুক, 20টা থাকুক, কোনো একটা সাবজেক্টে যদি ফেল আসে, তাহলে কিন্তু এভারেজ গ্রেড শো করবে ফেল, তাই তো? এই জিনিসটা এখন আমরা সূত্র থ্রোতে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এই জিনিসটা আমরা সূত্রের থ্রোতে এখন আলটিমেটলি দেখবো। চলেন, ইকুয়াল ইফ অর, ইফ এবং অর একসাথে। প্রথমে আমাকে কোন একটা সাবজেক্টের মার্ক 33 থেকে নিচে আছে কিনা সেটা চেক করতে হবে। তাহলে M3 <33, কমা M4 <33, মানে আমি প্রথমে চেক করতেছি আমার কোন একটা সাবজেক্টের মার্ক 33 এর নিচে আছে কিনা। যদি 33 থেকে নিচে থাকে, তাহলে রেজাল্ট শো করবে এফ, এখানে কমা হবে। যদি আমার কোন একটা সাবজেক্টের মার্ক, এখানে বোঝার চেষ্টা করেন, যদি আমার কোন একটা সাবজেক্টের মার্ক 33 থেকে নিচে থাকে, তাহলে আমার রেজাল্ট শো করবে ফেল। আর যদি কোন একটা সাবজেক্টে 33 থেকে নিচে না থাকে, তাহলে কি? তাহলে যে আবার গ্রেড অনুযায়ী রেজাল্ট শো করবে। এখানে ইফ Q2 ইজ গ্রেটার দেন ইকুয়াল, যদি 5 মানে 5 এর থেকে বড় হওয়ার তো সুযোগ নেই, তারপর আপনি এখানে গ্রেটার দেন ইকুয়াল ইউজ করতে পারেন আর কি, হ্যাঁ। যদি 5 পয়েন্টের সমান বা গ্রেটার দেন হয়, গ্রেটার দেন হবে না, মানে ইকুয়ালি হবে আর কি, হ্যাঁ। যদি ইকুয়াল হয়, তাহলে রেজাল্ট শো করবে এ প্লাস। ওকে, আমি জাস্ট এটুকু কপি করি, যেটা একই একই লেখা বারবার লিখতে হবে, আমি একটু কপি করি, হ্যাঁ।
যখন রেজাল্ট হবে হচ্ছে 2 is greater than or equal 4.00, then result will be a, দেন পেস্ট করি আবার এখানে 3.50, then result will be a minus when q2 is greater than 3 or equal, রেজাল্ট আসবে হচ্ছে b, যখন 2.50 থেকে বেশি তখন রেজাল্ট হবে সি, আর লাস্টলি যদি 2.0 থেকে বা 2.0 সমান হয় তাহলে রেজাল্ট শো করবে ডি, আর এর মধ্যে যদি না থাকে তাহলে হচ্ছে ফেল। ইনভার্টেড মধ্যে তাহলে এখন কয়টা ব্র্যাকেট ওপেন করছেন দেখেন তো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, স্টার্টিং গেল এন্ডিং এ গেল এন্টার, এই দেখেন চলে আসছে। এটাকে এখান থেকে জাস্ট হোম ট্যাবে যদি মার্কস এন্ড সেন্টার করি, দেখেন এই যে এরকম ছিল না ছোটবেলায়, আমার মার্কশিট এরকমই ছিল, এই দেখেন যে মার্কস এন্ড সেন্টার। হ্যাঁ, এখন ধরেন বায়োলজিতে ফেল করছে, ধরেন বায়োলজিতে 20 পাইছে, দেখতে পাচ্ছেন, বায়োলজিতে ফেল মানে পুরো গ্রেড ফেল, জিপিএ কিন্তু আসছে কিন্তু এভারেজ গ্রেড কিন্তু ফেল। এইভাবেই কোন একটা স্কুল তাদের রেজাল্ট শিট তৈরি করে। এখন ধরেন এটা সবগুলাকে 80 করে দিই, দেখি তো প্লাস হয় কিনা। 75 কে 85 করে দিলাম, 62 কে 82 করে দিলাম, এই দেখেন সবগুলাই প্লাস, সবগুলাই প্লাস চলে আসছে, 5 চলে আসছে, 35 5 এবং এ প্লাস। এই ছিল টোটাল আজকের ক্লাসের ক্লাস কন্টেন্ট। আমি যদি আবার একটু সাম আপ করি, প্রথমে অটোফিন শেখার চেষ্টা করছি, দেন বেসিক লেভেলের কিছু ক্যালকুলেশন ছিল, থার্ডলি ছিল হচ্ছে একটা স্যালারি শিট, এবং স্যালারি শিটে অনেকগুলো বিষয় কিন্তু ছিল, পার্সেন্টেজ, ফিস পেইড, দেন হচ্ছে টেবিল, ফিল্টার, এবং মার্কশিট কি ফাংশন ব্যবহার করে কিভাবে একটা মার্কশিট তৈরি করা যায়। তাহলে আপনাদের আহ হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক হচ্ছে একটা স্যালারি শিট, এরকম একটা মার্কশিট স্ক্রিনশট থাকবে, এইভাবে একটা স্যালারি শিটের স্ক্রিনশট থাকবে। আজকের ক্লাসের টোটাল ক্লাস কন্টেন্টই ফোন দিয়ে সম্ভব, ফোনের রেকর্ডটা আমি চ্যাট বক্সে এখন দিয়ে দিব। ওকে, তার মানে হোমওয়ার্ক হচ্ছে একটা স্যালারি শিট এবং একটা মার্কশিট। আই হোপ আমি ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। ওকে।